আম্মা কেমন আছো? আব্বা কোথায়? মেহেরুন্নেসা ওদের নিয়ে ভেতরে যেতে যেতে বলে, তোর আব্বা বাজারে গেছে খেজুরের গুড় আর নারিকেল আনতে। আমার নানা ভাইদের আমি ভাবা পিঠা বানিয়ে খাওয়াবো তো। বাড়িতে ঢুকতেই একটা শান্তি টের পায় নাফিসা। কেমন একটা নিশ্চিন্ত ভাব ওকে ঘিরে ধরে। সংসারের দায়িত্ব থেকে কিছুদিনের জন্য ছুটি পাওয়া। এখানে ও এখন বাবার মেয়ে। সুমনকে একবার ফোন করে জানায় যে ও এসে পৌঁছেছে। দুপুরে খেয়ে বহুদিন পর একটা ভাত ঘুম দেয় নাফিসা। বিকেলের পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে। ওদের এই বাড়িটা এখনো একতলা। বাইরে বড় উঠান, বাড়ির সীমানা দিয়ে গাছের সারি। সন্ধ্যের আগে কোথা থেকে যেন পাখিরা এসে কিচিরমিচির জুড়ে দেয়। আজ পাখিদের সাথে তুর্য আর জুঁয়ের কিচিরমিচির শোনা যাচ্ছে। সন্ধ্যার গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাজে আম্মা। মুখে দিতেই মুচমুচে স্বাদ টের পায়। আহ, কতদিন পর খেলো। বাবা ওদের সঙ্গে গল্প করছে। মেহেরুন্নেসা চা বানিয়ে সবাইকে দেন। নিজেও এক কাপ নিয়ে মেয়ের সঙ্গে বসেন, তারপর বলেন, সুমনকে নিয়ে এলি না কেন? সুমনকে ও বারবার সঙ্গে আসতে বলেছিল। একটা দিন থেকে ও যেতে বলেছিল। তা ওর কোথায় যেন একটা কনস্ট্রাকশনের সাইট চলছে, তাই নিয়ে ব্যস্ততা। মনের কোণে একটা সন্দেহ উকি দেয়, ও ওর সেই বন্ধুর সঙ্গে দেখা করার জন্য রয়ে গেল না তো। নাফিসা চায়ের চুমুক দিয়ে বলে, ও হলো সিভিল ইঞ্জিনিয়ার, সারাক্ষণ নানান সাইট চলে। আর এখন তো শীতকাল, বাড়ি ঘর করার ভর মরশুম, তাই আসতে পারেনি। মেহরুন্নেসা মাথা নাড়েন। পুরুষ মানুষ কাজে কর্মে ব্যস্ত থাকাই ভালো। সবসময় বসে থাকলে তখন উল্টাপাল্টা চিন্তা আসে। নাফিসা কোনো কারণ ছাড়াই কেঁপে ওঠে, নিজেকে সামলে নেয়। তারপর জিজ্ঞাসা গলায় বলে, মাহিনদের বাড়িতে কেউ এসেছে নাকি? আসার সময় দেখলাম গেট খোলা, ভেতরে জামা কাপড় ঝুলছে। মেহেরুন্নেসা একটা দীর্ঘশ্বাস ফেলেন। মেয়েটা আজও মাহিনকে ভুলতে পারল না। ছেলেটাকে ওনারও খুব পছন্দ ছিল, একদম রাজপুত্রের মতো দেখতে। মেহেরুন্নেসা অনিশ্চিত গলায় বলে, শোনেনি কিছু? ওর মা মারা যাবার পর ওই দিকটায় আর যাওয়া হয়নি। রাতে খাওয়া শেষে শোভন আসে। গল্প করে অনেকক্ষণ। ওর ইউনিভার্সিটির গল্প শুনে। গাছগাছালি নিয়ে অনেক কিছুই বলে। নাফিসা আগ্রহের গলায় বলে, শোভন, আমার কিছু গাছের ছবি লাগবে। ক্লাস 9-10-এ আমি বায়োলজি পড়াই। এরা তো কোনো গাছই দেখেনি। ওদের বইয়ে কিছু গাছের নাম আছে যেগুলো ইন্টারনেটেও খুঁজে পাচ্ছি না, বাংলা নাম আছে সেজন্য। আচ্ছা, তোদের ইউনিভার্সিটির ভেতরে বোটানিক্যাল গার্ডেনটাতে সব পাবো না? শোভন গর্ব নিয়ে বলে, পাবি না মানে? 600 প্রজাতির প্রায় কয়েক হাজার গাছ আছে। কি কি গাছের ছবি লাগবে আমাকে বল, আমি তুলে নিয়ে আসবো। নাফিসা চিন্তিত গলায় বলে, নাগেশ্বর চাপা, স্বর্ণ অশোক, কালো মেঘ, নীলকান্ত, আরও অনেকগুলো নাম। আমাকে যেতে হবে, গাছের সঙ্গে বৈজ্ঞানিক নামটাও লিখতে হবে। আমি একবার অনেক আগে গিয়েছিলাম, তখন দেখতাম গাছের গায়ে নাম ঝুলানো থাকতো। শোভন মাথা নেড়ে বলে, এখনো থাকে? নাফিসা উৎসাহের সঙ্গে বলে, আমি তাহলে একদিন যাব। রাতে ঘুমিয়ে যাওয়ার আগে একবার সুমনের খোঁজ নেয়। বেচারার রান্নার অভ্যাস নেই। বলল ভাত রান্না করেছিল, আর ফ্রিজ থেকে ওর রান্না করে রাখা তরকারি গরম করে খেয়েছে। আচ্ছা, ও যে নেই, এই সুযোগে আবার ওই মেয়েটা চলে আসবে না তো? সেদিন রাতে নাফিসার একদমই ঘুম হয় না। স্বপ্নে কী সব উল্টাপাল্টা দেখতে থাকে। আপনি বুঝি সুমনের বন্ধু মীরা? প্রশ্নটা যিনি করেন তার নাম উম্মে কুলসুম রিপা, ক্যান্টনমেন্ট স্কুলের ইংরেজি শিক্ষক। সকালে সুমনকে একবার ফোনে বলেছিল আজ ইহানের ভর্তি পরীক্ষা, একটু যেন বলে দেয়। ওর ভরসাতেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে। এখানে ভর্তি হতে না পারলে খুব ঝামেলা হয়ে যাবে। মীরা তাকায়। মোটা সোটা একটা মহিলা, চোখে ভারী ফ্রেমের কালো চশমা। সুমন বলেছিল ইনি ওর বউয়ের কলিগ, আবার ওর কোনো এক বন্ধুরও স্ত্রী। মীরা মাথা নেড়ে বলে, জি, আমি মীরা। সুমন আমার বন্ধু। আম- আমার ছেলে ইহান রহমান ক্লাস 9-এ ভর্তি পরীক্ষা চলছে। রিপা ভালো করে একবার দেখে। সুমন ভাইয়ের বন্ধু মানে ওর হাজবেন্ড শরীফেরও বন্ধু হবার কথা। ওরা দুজন একই পলিটেকনিক থেকে পাশ করেছিল। ইনিও কি ওদের সঙ্গে পড়তো? রিপা কৌতূহলী গলায় বলে, আপনিও বুঝি ওদের সঙ্গে পলিটেকনিকে পড়তেন? তাহলে আমার হাজবেন্ড শরীফকেও হয়তো চিনবেন। এই রে, এখন যে জেরা শুরু হলো। মীরা মাথা নাড়ে। না ভাবি, আমি পলিটেকনিকে পড়িনি। এখানকার একটা কলেজ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স নিয়ে পাশ করেছি। সুমন আর আমরা একই বিল্ডিং এ থাকতাম, সেখান থেকেই পরিচয়।
শরীফ ভাইকে তেমন চিনি না, নাম শুনেছি দু একবার। উত্তরটা রিপার মনোপুত হয় না। ক্লাসমেট না হলে আবার কিসের বন্ধু? একই বিল্ডিংয়ে থাকলে বন্ধু হয় কি করে? হয় বড় ভাই হবে সম্পর্কে, না হলে ছোট ভাই। দেখে তো ছোটই মনে হয় মেয়েটাকে। সুমনকে নাম ধরে বলছে, অথচ তারই বন্ধু শরীফকে ভাই বলছে। না, কোথাও ঝামেলা আছে। পুরনো প্রেম নাকি আবার? তাহলে তো নাফিসাকে সাবধান করতে হয়। এই বয়সে দেখা যায় পুরনো প্রেম নতুন করে জেগে ওঠে। রিপা ওর মনের ভাবটা বুঝতে না দিয়ে বলে, সুমন ভাই আমারে ফোন করেছিল, আর নাফিসাও বলে রেখেছিল আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ভর্তি করে নেব। ওর ক্লাস 8-এর রেজাল্টও খুব ভালো। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইহানের রেজাল্ট বরাবরই ভালো, এটা নিয়ে ও সবসময় গর্ববোধ করে। ছেলেটাকে কখনোই পড়ার কথা বলতে হয় না। বাবা মারা যাওয়ার পর একটু চুপচাপ হয়ে গিয়েছে। ঘন্টা খানেক পর ভর্তি পরীক্ষা শেষ হয়ে যায়। ইহান হাসি মুখেই বেরিয়ে আসে। সব ঠিকঠাকই দিতে পেরেছে। ওকে নিয়ে রিক্সা নেয়। বাসার কাছাকাছি নিমতলি বাজারে এসে নামে। একটা কেকের দোকানে ঢুকে রেড ভেলভেট পেস্ট্রি নেয়, ইহানের খুব পছন্দের। তারপর ওকে নিয়ে বাসার দিকে এগোয়। সামনে এগোতেই হঠাৎ একটা মোটরসাইকেল ওদের পাশ ঘেঁষে এসে থামে। মীরা চমকে তাকাতেই দেখে সুমন। মীরা চমকে তাকাতেই দেখে সুমন। সুমন মোটরসাইকেল থেকে নেমে কাছে এসে জিজ্ঞাসু গলায় বলে। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইহানের রেজাল্ট বরাবরই ভালো, এটা নিয়ে ও সবসময় গর্ববোধ করে। ছেলেটাকে কখনোই পড়ার কথা বলতে হয় না। বাবা মারা যাওয়ার পর একটু চুপচাপ হয়ে গিয়েছে। ঘন্টা খানেক পর ভর্তি পরীক্ষা শেষ হয়ে যায়। ইহান হাসি মুখেই বেরিয়ে আসে। সব ঠিকঠাকই দিতে পেরেছে। ওকে নিয়ে রিক্সা নেয়। বাসার কাছাকাছি নিমতলি বাজারে এসে নামে। একটা কেকের দোকানে ঢুকে রেড ভেলভেট পেস্ট্রি নেয়, ইহানের খুব পছন্দের। তারপর ওকে নিয়ে বাসার দিকে এগোয়। সামনে এগোতেই হঠাৎ একটা মোটরসাইকেল ওদের পাশ ঘেঁষে এসে থামে। মীরা চমকে তাকাতেই দেখে সুমন। মীরা চমকে তাকাতেই দেখে সুমন। সুমন মোটরসাইকেল থেকে নেমে কাছে এসে জিজ্ঞাসু গলায় বলে। ইহান আঙ্কেল, পরীক্ষা কেমন হলো? রেহান লাজুক গলায় বলে। জি আঙ্কেল, ভালো হয়েছে। সুমন ওর কাঁধে হাত রেখে বলে। বাহ, খুব ভালো তো। তোমার মা কিন্তু খুব ভালো ছাত্রী ছিল। মীরা হাসে। সে আর বলতে, মুখস্থ বিদ্যা দিয়ে বেঁচে গেছি। সুমন মাথা নাড়ে। তোর তো ছিল ফটোগ্রাফি মেমোরি, একবার দেখলেই সব মনে রাখতে পারতি। মীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে। সব মনে রাখার মতো যন্ত্রণা কজন জানে। ও কথা ঘুরিয়ে বলে। ওরা কই, নানু বাড়ি? সুমন মাথা নাড়ে। হ্যাঁ, দুদিন আগেই গেল। মীরা উদ্বিগ্ন গলায় বলে। ওই আমি 2-4টা ডাল ভাত ফুটিয়ে নিই। মীরা ব্যথিত চোখে তাকায়। হঠাৎ করেই একটা ঘটনা মনে পড়ে যায়। সেবার কি একটা কারণে সুমনকে কটা দিন বাসায় একা থাকতে হয়েছিল। ওর বাবা মা ভাই বোন সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেচারা পরীক্ষার জন্য যেতে পারেনি। এক দুপুরে বাসায় গিয়ে দেখে সুমন কলা আর পাউরুটি খাচ্ছে। তাহলে তোর রান্না কে করে দেয়? রান্নার লোক আছে বুঝি? কিরে, ভাত রেখে এমন কলা খাচ্ছিস কেন? তুই কি বানর মানব হয়ে গেলি? সুমন মুখ ভেঙচে বলে। তাহলে কি করব? বাসায় কেউ নেই, আমি রান্না পারি না। তা তুইও তো আমার একটু খোঁজ রাখতে পারতি। নাকি তুইও আমার মতো বানর মানবী, রান্না বান্না কিছু পারিস? মীরা চোখ পাকিয়ে বলে। আমি তোর মতো অকর্মা না। সর দেখি, আমি রান্নাঘরে যাচ্ছি। 1 ঘন্টা সময় দে, আমি খুঁজে দেখ ডিম আছে কিনা বাসায়। খুঁজে পেতে বাসায় 3টা ডিম পাওয়া যায়। মীরা দ্রুত হাতে ভাত, ডিম ভুনা আর ডাল করে। সব মিলিয়ে 1 ঘন্টাও লাগে না। সুমন পাশে বসে টুকটাক এগিয়ে দেয় আর মুগ্ধ চোখে ওকে দেখে। মীরা কোমরে ওড়না পিছিয়ে রান্না করতে বসেছে। রান্না শেষে সুন্দর করে ও একটা প্লেটে খাবার বাড়তেই সুমন রাগত গলায় বলে। একটা প্লেট কেন? তুইও খাবি আমার সঙ্গে? মীরার আসলেই ভীষণ ক্ষুধা পেয়েছিল। ও আর না করে না। খেতে বসে মনে হয় ওদের টোনাটুনি সুখের সংসার। সব মিলিয়ে 3টে বেলা এমন সংসার করার সুযোগ পেয়েছিল। কিন্তু জীবনে ক্ষণস্থায়ী সুখটা জীবন সে ক্ষণস্থায়ী সুখটা আর স্থায়ী হতে দেয়নি। আজ ওর মুখে এমন একা একা রান্না করে খাওয়ার কথা শুনে খুব ইচ্ছে হচ্ছিল সে আগের মতো দুজনে মিলে রান্না করে খেতে। কিন্তু পুরনো সেই সুরটা যে কেটে গেছে অনেক আগেই। সমাজ এখন ওর এই বেসুরা আবদার মানবে কেন? মীরা সেদিন বিদায় নেবার সময় বলে। সাবধানে রান্না করিস, হাত পুড়িয়ে ফেলিস না আবার। সুমনের বলতে ইচ্ছে করে,
যেখানে মন পুড়ে গেছে অনেক আগেই, সেখানে এখন আর হাত পোড়ার ভয় হয় না। বিট্টুর বাবা মানে মাহিনের ছোট চাচার নাম হাজী মোহাম্মদ খন্দকার আজিজুল হক। বয়স ৬৭ প্রায়। গায়ে খদ্দরের মোটা একটা চাদর জড়িয়ে উঠানে বসেছিলেন। সামনে একটা মোড়াই মাহিন মুখ নিচু করে বসে আছে। সকালের মিষ্টি রোদে শরীরে আরামদায়ক কম লাগছে। আজিজুল ঘুম ঘুম চোখে ঘোলাটে দৃষ্টিতে মাহিনের মুখের দিকে তাকান, তারপর গলা খাকারি দিয়ে বলেন, তাহলে বউয়ের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে? ছোট চাচা ময়মনসিং জজ কোর্টের উকিল ছিলেন, সবকিছু স্পষ্ট করে জানতেই পছন্দ করেন। মাহিন এখন পছন্দ ব্যাপারটা নিয়ে কারো সঙ্গে কথা বলেনি, এবার বলতেই হয়। হ্যাঁ চাচা, আইনগত দিক থেকে আমরা এখন আলাদা। অস্বস্তি নিয়ে কথাটা বলে মাহিন। আজিজুল ভ্রুকুচকে বলে, আইন অনুযায়ী ডিভোর্স হইতে 90 দিন সময় লাগে, 2-3টা নোটিশ লাগে, তারপর না ডিভোর্স? তা ওই দেশে কি এসব মানা হয়েছে? মাহিনের এবার বিরক্ত লাগে। ও শক্ত গলায় বলে, সব আইনতভাবেই করা হয়েছে। আপনাদের বৌমার সঙ্গে আমার আর কোনো রিলেশন নেই। আর আমাকেও না দিনি ন্যাস্তি, তার কি হইল? আজিজুল চোখা গলায় জিজ্ঞেস করেন। মাহিন থমকায়। ন্যান্সি এখন কি করছে? নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর আগে বাবার কাছে ওর গল্প শোনা চায়। মাহিন ওকে বাংলাদেশের গল্প বলতো, কেমন করে ও বৃষ্টিতে ভিজে বল খেলতো, ঈদের নতুন জামা লুকিয়ে রাখতো, ঘুঘুর বাচ্চা চুরি করতো, এইসব। ন্যান্সি অবাক হয়ে সেসব শুনতো। মন খারাপ গলায় বলে, আমি মাসে 2বার ওকে কাছে পাবো, কয়েক ঘন্টার জন্য। আজিজুল ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে, তারপর বলে, এই বয়সে একা থাকা যায় না। তোমার বয়স হইতেছে, নতুন কইরা ঘর সংসার করো। এবার ভালো দেখা পাত্রী দেখমু, তারে বিয়া কইরা আমেরিকা নিয়ে যাও। মাহিন গম্ভীর মুখে বলে, চাচা, আমি আর আমেরিকা যাব না, এই দেশেই থাকবো। আপনি এই বাড়িটা একটু মেরামত করার ব্যবস্থা করুন। আজিজুল এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর বলেন, তা করলাম, কিন্তু এই দেশে থাইকা খালি টাইম নষ্ট। আমি যেটা কইলাম সেইটা মন দিয়ে ভাইব। এই সময় বিট্টু একটা বড় বাটিতে মুড়ি, নারিকেল আর গুড় নিয়ে আসে। মাহিনের হাতে দিয়ে বলে, মা দিল, আপনি নাকি খাইতে যাচ্ছিলেন না? মা দিল, আপনি নাকি খাইতে চাইছিলেন ভাইয়া? গতকাল বিকেলেই চাচিকেও নারিকেল গুড় দিয়ে মুড়ি খাবার কথা বলেছিল। এক মুঠো মুড়ি, সাথে একটু গুড় আর এক কামড় নারিকেল মুখে দিতেই সে পুরনো স্বাদটা টের পায় মাহিন। ওদের এই বাড়িতেই অনেকগুলো নারিকেল গাছ ছিল। মা বেঁচে থাকতে প্রায় গাছ থেকে নারিকেল পাড়া হতো। মাহিন নিজেও কতবার নারিকেলের খোসা ছাড়িয়ে দিয়েছে। আজকাল এই একটা অসুখ হয়েছে, শুধু পুরনো কথাই মনে পড়ে, আর সেই সাথে নাফিসার কথা মনে পড়ে। ব্রহ্মপুত্র নদে কতবার ওরা নৌকা ভাড়া করে ঘুরেছে। আজিজুল মোড়া থেকে উঠে দাঁড়ায়। আমি যাই, গোসল করব। চাচা চলে যেতেই বিট্টু জিজ্ঞাসা গলায় বলে, ভাইয়া, আমার পড়াশোনা শেষ হইতে আর 1 বছর বাকি। আমার খুব শখ আমেরিকায় যাওয়ার, তাই ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়তেছিলাম। বিট্টুর কথায় মাহিন হাসে, তারপর হঠাৎ করে বলে, বিটু, এখানে নিরিবিলি কোথাও বসে বসে একটু নদী দেখা যায় বলতো? বিট্টু একটু অবাক হয়। মাহিন ভাই সারাক্ষণ কি যেন ভাবে, চুপচাপ বসেই থাকে। ও একটু ভেবে বলে, একটা জায়গা আছে গাছগাছালি ভরা, নিরিবিলি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেনটা, ওখান থেকে নদীও দেখা যায়। আমি মাঝে মাঝে ওইখানে যাই। কথাটা বলেই বিট্টু জিভে কামড় দেয়। এখন ভাইয়া যদি ওকে পাল্টা জিজ্ঞেস করে ও কেন প্রায় ওখানে যায়, তাহলেই সে গোমর ফাঁস হয়ে যাবে। শিউলিকে নিয়েও মাঝে মাঝে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে চুপচাপ বসে থাকে, মানে ও চুপচাপ থাকে, আর শিউলি কথার ফুলঝুরি ছুটায়। তাই শিউলি অনেক কথা কইতে পারে, ওর সব বিষয়েই জ্ঞান। ভাইয়ার এই চুপচাপ থাকার ব্যাপারটা নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে হবে। মাহিনেরও হঠাৎ করেই জায়গাটার কথা মনে পড়ে যায়। একবার ঘোর বর্ষায় নাফিসাকে নিয়ে ও বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিল। বড় একটা রেন ট্রির নিচে ওরা ঘন হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি থেকে বাঁচার জন্য। কিন্তু একটা সময় টের পেল নাফিসার মুখে উষ্ণ নিঃশ্বাস ওর গায়ে পড়ছে। দুজন দুজনকে ঝাপটে ধরেছিল। সেই প্রথম চুমু খাওয়া। নাফিসার থরথর করে কাঁপছিল। সেদিন রাতে নাফিসার শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল। 3 দিন বাদে সেই জ্বর সেরে যখন উঠল, ততদিনে নাফিসা লাজুকলতা। ওকে দেখলেই কেমন চোখ নামিয়ে নিত। ভাইয়া, আজ যাবেন? গেলে দুপুর 2টার সময় যায়েন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে বোটানিক্যাল গার্ডেন। বিট্টু তথ্য দেবার ভঙ্গিতে কথাটা বলে। মাহিন মাথা নাড়ে। দুপুরে ভাত খেয়ে সবাই যখন একটা ভাত ঘুম দেবার আয়োজন করছিল, ঠিক তখন মাহিন একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। এগুলোকে অটোরিকশা বলে। সেবার যখন দেশে এসেছিল তখনও পায়ে টানা রিক্সা ছিল, এখন সব ব্যাটারি চালিত রিক্সা।
পঙ্কিরাজের মতো ছুটে। এই রিক্সাওয়ালাটা অবশ্য বেশ ধীরে ধীরেই চালাচ্ছে। শীতের দুপুরে শহরটা ফাঁকা, বাতাসটা গায়ে একটা মিষ্টি আদর বুলিয়ে দিচ্ছে। প্রিয় শহর যেন চুপি চুপি ওর কষ্টের কথা শুনেছে, তাই মায়ার আদর বুলিয়ে দিচ্ছে। আধা ঘন্টার মতো লাগে ক্যাম্পাসের ভেতরেই, জয়নুল আবেদিন অডিটোরিয়াম পার হয়েই বোটানিক্যাল গার্ডেনটা। টিকিট কেটে ও ভেতরে ঢুকতেই সবুজ গাছগাছালি ওকে যেন স্বাগত জানায়। এখনো গাছের পাতা ঝরা শুরু হয়নি, গাছগুলো এখনো সবুজ পাতায় ভরা। কত বাহারি রকমের গাছ। একটু খেয়াল করতেই ও গাছের উপর ছোট ছোট মাটির কলস দেখতে পায়। পাখির নিরাপদ বাসা, চারপাশটা নিঝুম। গাছের ফাঁকে বেঞ্চিতে কিছু যুগলকে বসে গল্প করতে দেখা যায়। বিট্টুও বুঝি এমন গল্প করতেই আসে। অনেকটা পথ পেরিয়ে একদম শেষ সীমানায় আসতেই ব্রহ্মপুত্র নদটা দেখতে পাই। পানি শুকিয়ে এদিকটায় এখন একদম খালের মতো। রঙিন পাল তুলে কিছু নৌকা চলছে। মাহিন এবার অনুসন্ধিৎসু চোখে সেই রেন্ট্রি গাছটা খুঁজে। এদিকটাতেই তো ছিল, যার নিচে একসময় দাঁড়িয়ে ও প্রথম চুমুর স্বাদ পেয়েছিল। খুঁজতে গিয়ে ও হঠাৎ করেই থমকে যায়। চোখ কুচকে সামনে মেয়েটার মুখ দেখার চেষ্টা করে। মেয়েটা মোবাইল ক্যামেরা তাক করে একটা গাছের ছবি তুলছে। এখান থেকে মুখের একটা পাশ দেখা যাচ্ছে, কিন্তু তবুও এই মুখ চিনতে এত বছর ধরে এতটুকু অসুবিধা হয় না। নাফিসা, কিন্তু ও এখানে কেন? পায়ে পায়ে গাছের দিকে এগিয়ে যায়, তারপর আলতো গলায় ডাকে, নাফিসা, তুমি এখানে? নাফিসা একটা অশোক গাছের ছবি তুলছিল। কেউ একজন ওর নাম ধরে ডাকতেই মোবাইল ধরা হাতটা কেঁপে যায়। ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে যায়। টের পায় নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে। তার মানে ওর অনুমান ঠিক ছিল। মাহিন ময়মনসিং এসেছে। ও কোনো মতে বলে, মাহিন তুমি? মাহিন হাসে। আমারও তো একই প্রশ্ন। কদিন আগে আমি আমেরিকা থেকে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? নাফিসার অবাক লাগছে। কেমন স্বাভাবিকভাবে কথা বলছে মাহিন, যেন ওদের মাঝে কিছু হয়নি। পুরনো বন্ধুর মতো হঠাৎ দেখা হওয়ার উচ্ছ্বাস, যেমন হওয়া উচিত ঠিক তেমন। অথচ ওদের সম্পর্কটা তো সহজভাবে শেষ হয়নি। মাহিন যেদিন ওই আমেরিকার মেয়েটাকে বিয়ে করলো, সেদিনও শহরের কয়েকটা ওষুধের দোকান থেকে অনেকগুলো ঘুমের ওষুধ কিনে খেয়েছিল। মা ব্যাপারটা টের পেয়েছিলেন, সাথে সাথে হাসপাতালে নিয়ে পেট ওয়াশ করে সে যাত্রায় ওকে বাঁচিয়েছিল। যার জন্য ও মরতে বসেছিল, সেই মাহিন বিয়ে করে চলে গেল আমেরিকা। আজ তার সাথে ও হেসে হেসে কথা বলছে। নাফিজার হঠাৎ করেই পুরনো কষ্টের কথা মনে পড়ে যায়। ও গম্ভীর মুখে বলে, তুমি হয়তো ভুলে গেছো এই শহরটা আমারও। এখানে আমারই তো থাকার কথা, বরং তুমি এই শহরের নরম মায়া ভুলে চাকচিক্যে ভরা আলোকোজ্জ্বল নিউ ইয়র্ক সিটিতে চলে গেছো। মাহিন বিষণ্ণ হাসে, তারপর বুক কাঁপিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, ভীষণ ভুল করেছে, আর সে ভুলের মাসুল দিচ্ছি জীবন দিয়ে। এই শহরের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা আমি করেছিলাম, ভাগ্য আমাকে টেনে সেই শহরে আজ ফিরে দিয়েছে, দিনহীনভাবে। নাফিসা, এবার দেশে ফেরার পর ভেবেছিলাম তোমার কাছে গিয়ে দাঁড়াবো, করজোরে ক্ষমা চাবো। সে তুমি ক্ষমা করো বা নাই করো, আমি অন্যায় করেছি, ভীষণ অন্যায়। শেষ দিকে কথা বলতে গিয়ে মাহিনের গলা ধরে যায়, চোখ ভিজে যায়। আর নাফিসা টের পায় একটু আগের ওর সব রাগ দুঃখ সব কেমন মোমের মতো গলে যাচ্ছে। মাহিনের গালে কেমন খোঁচা খোঁচা দাড়ি হয়েছে, মাথায় বাউন্ডুলের মতো চুল। একটু স্বাস্থ্য হয়েছে, কিন্তু সে আগের মতোই সুন্দর। নাফিসা একটু কাছে সরে আসে, উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে তোমার মাহিন? অমন করে বলছো কেন? মাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি তুমি শুনতে চাও? নাফিসা আকুল গলায় বলে, হ্যাঁ মাহিন। ওরা হেঁটে গিয়ে সামনের একটা বেঞ্চিতে বসে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমেরিকা যাবার লোভে আমি তৃণাকে বিয়ে করতে রাজি হই। তাই সে দেশে যাবার পর ওর ব্যবহার তেমন কষ্ট দিত না, নিজের মতো চলতে চাইতো। আমার নিজের তখন কোনো আয় রোজগার নেই, এখানকার ডিগ্রি ওখানে কোনো কাজে লাগে না। ও বলল ওখানকার ডিগ্রি নিতে, তো ও দেশে ডেন্টালে পাশ করা খুব শক্ত। তো আমি মাঠে কামড়ে পড়াশোনা করলাম, অনেকটা বছর লেগে গেল সেসব হতে। এর মাঝে মেয়ে হলো। পাশ করার পর আমি সত্যিকারের একটা মুক্তির স্বাদ পেলাম। ভালো একটা হসপিটালে কাজ পেলাম, সম্মান টাকা পয়সা সব একসাথেই ধরা দিল। কিন্তু তৃণার সঙ্গে আমার যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটা আর কখনোই ঘুচে নেই। সে প্রথম থেকে ও আমাকে খুব তাচ্ছিল্য করত, কথায় কথায় শোনাতো আমেরিকায় আসার লোভে ওকে বিয়ে করেছে। যদিও কথাটা সত্য ছিল, কিন্তু বারবার শুনতে শুনতে মন তিক্ত বিরক্ত হয়ে গিয়েছিল। তাই যখন আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলাম, তখন আমিও উত্তর দিতে শুরু করলাম
একটা সময় সম্পর্কটা এতটাই বিষিয়ে গেল যে আর একসাথে থাকা সম্ভব হলো না। সব ছেড়ে চলে এলাম, সাথে আমার কলিজের টুকরো মেয়েটাকেও। নাফিসা, তোমার সাথে করা পাপের শাস্তি আমি পেয়েছি, আর আমাকে ক্ষমা করে দিও। আমি যেমন লোভ করেছিলাম তেমন শাস্তি পেয়েছি। নাফিসা মন খারাপ করে ওর কথাগুলো শুনছিল। আমরা মানুষ হয়তো সব হারিয়ে বুঝতে পারি জাগতিক পাওয়াটাই সব সুখ না। মনের সুখ মনে না খুঁজে আমরা বনে গিয়ে খুঁজে বেড়াই। কি হতো সেদিন মাহিন ওকে বিয়ে করতো, আজ সব হারিয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে ক্ষমা চাইতে। আজ ক্ষমা করলেই কি আর না করলেই কি, সময়ের স্রোতে জীবন এতটাই এগিয়ে গেছে যে এখন পেছন ফিরে তাকানোর কোনো অবকাশ নেই। নাফিসা ওকে সান্ত্বনা দেবার গলায় বলে, যা হবার হয়েছে, হয়তো বিধাতা এটাই কপালে লিখে রেখেছিলেন। তুমি দেখে শুনে আরেকটা বিয়ে করো। সববার যে এরকম হবে তা তো নয়। মাহিন ম্লান হাসে, তারপর বলে, তোমার খবর কি বলো? শুনেছিলাম ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তা এখন কটা বাচ্চা তোমার? নাফিসা হেসে বলে, এক মেয়ে আর এক ছেলে। ওখানকে একটা হাই স্কুলে পড়ায়। এই তো জীবন বেশ সুখে চলে যাচ্ছে। শেষের কথাটা ইচ্ছে করেই বলে নাফিসা। মাহিন কেমন উদাস চোখে ব্রহ্মপুত্র নদীর দিকে তাকিয়ে থাকে। সত্যিই তো সবাই বেশ সুখে আছে, শুধু ওই একমাত্র অসুখী এই পৃথিবীতে। কয়েকটা দিন বাসায় না থাকলেই সব এলোমেলো, ধুলো মাকড়সার জালে পুরো বাসা ভর্তি। সুমন মনে হয় একটা বেলাও ঘরদোর ঝাড়ু দেয়নি। আর শীতকালে বুঝি ধুলোবালি আরো বেশিই পড়ে। নাফিসা আজ ছুটির দিনে সেই সকাল থেকে ঘরদোর সাফাইয়ে নেমেছে। কড়া গলায় সুমনকে আজ বাইরে যেতে নিষেধ করেছে। ফ্যানগুলো মোছার দায়িত্ব ওর। আসার সময় মা বারবার কান্না করলেন, খুব শিগগিরই যেন ওদের নিয়ে আবার যাই তাই বলল। মাহিনের সঙ্গে আর দেখা হয়নি, তবে সেদিন ওর ফোন নাম্বারটি চেয়েছিল। ভেবেছিল দেবে না, কিন্তু শেষ পর্যন্ত দিয়েছিল। আর সেটাই বুঝি ভুল হলো। মাঝে মাঝেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে ক্ষমা চাচ্ছে। এত বছর পর এমন করে ওর সাজানো গোছানো মনের ঘরে এমন করে হানা দেবার কোনো মানেও খুঁজে পাই না। আলমারির পাল্লা মুছতে মুছতেও কান পাতে। সুমনের ফোন এসেছে, কার সঙ্গে যেন নরম গলায় কথা বলছে। একটু পরেই সুমন আসে, কেমন একটা অপ্রস্তুত গলায় বলে, নাফি, আমার সেই বন্ধুটা আজ বিকেলে তোমার সঙ্গে দেখা করতে আসতে চায়। ওর ছেলের ভর্তির ব্যাপারটা মিটে গেছে, তাই তোমার সঙ্গে একবার দেখা করে ধন্যবাদ জানাতে চাই। নাফিসাকে মাঝে মাঝে সুমন ছোট করে নাফি ডাকে। সেটা সাধারণত যখন মন খুব ফুরফুরে থাকে তখন। পুরনো সেই বন্ধুর জন্যই বুঝি এমন মন ফুরফুরে। নাফিসা ভ্রুকুচকে বলে, আমাকে ধন্যবাদ দেবার কি আছে? তোমার বন্ধুর জন্য এতটুকু তো করতে পারি। ধন্যবাদ দিলে তোমাকে দিলেই তো হয়, বাসায় আসার কি দরকার? সুমন থমকে যায়। নাফিসা সাধারণত হাসি খুশি থাকে, মানুষের সঙ্গে মিলেমিশেই চলে। কেউ বাসায় এলে ও বরং খুশিই হয়। তাহলে আজ এমন করছে কেন? ও বুঝিয়ে বলার ভঙ্গিতে বলে, আরে বোঝো না, তোমার সঙ্গে পরিচয় হয়ে থাকতে চাই। স্কুলের টিচার তুমি, সেজন্যই হয়তো ছেলেকে নিয়ে বাসায় আসতে চাচ্ছে। আমি আসতে বলে দিয়েছি কিন্তু। নাফিসা আলমারির পাল্লা মুছতে মুছতে বলে, আচ্ছা ঠিক আছে। সুমন মিনমিন করে বলে, বাইরে থেকে কোনো নাস্তা আনতে হবে? আমি তাহলে বিকেলে ওরা আসার আগেই নিয়ে এলাম। নাফিসা এবার ঘুরে তাকায়। সুমন মনে হয় ওর বন্ধুর বাসায় আসা নিয়ে বেশি বেশি ভাবছে। ও গম্ভীর গলায় বলে, তোমার কি মনে হয় আমার বাসায় একটা বাইরের গেস্টের একবেলা নাস্তার ব্যবস্থা নেই? আমার মনে হয় তুমি তোমার বন্ধুকে নিয়ে বেশি বেশি ভাবছো। সুমন তোতলানো গলায় বলে, আরে না, আমি ভাবলাম তুমি এতদিন পর বাবার বাড়ি থেকে এলে, ঘরে হয়তো কিছু নেই। আচ্ছা, অসুবিধে নেই, তুমি ঠিক সামলে নেবে। কথাটা বলে ও আর দাঁড়ায় না, দ্রুত ওর সামনে থেকে কেটে পড়ে। এইটুকুতেই ওর শরীর ঘামে ভিজে গেছে। নাফিসা কি ওর মনে নার্ভাস ভাবটুকু টের পেল? নাফিসা কপাল কুঁচকে সুমনের দিকে তাকিয়ে থাকে। না, ভালো করে খোঁজ নিতে হবে তো। ওর বন্ধু শরীফ ভাইকে জিজ্ঞেস করে দেখতে হবে এই মীরা নামের বন্ধুটা সুমনের ঠিক কেমন বন্ধু ছিল। বিকেল নাগাদ নাফিসা অনেকগুলো নাস্তা বানিয়ে ফেলে। সুমন রান্নাঘরের পাশ দিয়ে বারবার খুরখুর করছিল, আর একটু পরপর বলছিল, আহা, এত কিছু না করলেও হতো, শুধু শুধু তোমার কষ্ট হলো। নাফিসা ভ্রুকুটি করে বলে, তোমার বন্ধু বলে কথা। আচ্ছা তুমি যাও, সুন্দর একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে নাও। শেষের কথাটা ও ইচ্ছে করেই বলে। দেখা যাক সুমন কি করে। সুমন বোকার মতো একটা হাসি দিয়ে বলে, সত্যি পাঞ্জাবি পরবো? ভালো বলেছ, ছুটির দিন বাসায় পাঞ্জাবি পরেই তো ভালো লাগবে, মানে পরা উচিত। তুমিও তাহলে শাড়ি পরে নিও নাফি।
কথাটা বলে সুমন আর দাঁড়ায় না। নাফিসা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। সুমন ওর বন্ধুর এই বাসায় আসা নিয়ে বেশি উত্তেজিত। ওরা আসার আগেই নাফিসা গোসল সেরে সুন্দর একটা জামা পরে, তাই দেখে সুমন একটু আপত্তির গলায় বলে। শাড়ি পরলেই পারতে। এই সময় বেল বাজতেই ও গিয়ে দরজা খুলে দেয়। মীরা আজ হালকা গোলাপি রঙের জামা পরেছে, চোখে একটু কাজল। ইহান সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। সুমন হেসে বলে। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। বাহ, এসে গেছিস তোরা। আয় ভেতরে। জুই, তুর্য দেখে যাও কে এসেছে। একটু পরেই দুই ভাই বোন এসে হাজির হয়। মীরা ওদের হাতে চকলেটের একটা বক্স দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করে। কি খবর তুর্য বাবা? কেমন আছো তোমরা? তুর্য বড় মানুষের মতো মাথা নাড়িয়ে বলে। আমরা ভালো আছি। আপনি ভালো আছেন আন্টি? মীরা ওর মাথায় হাত বুলিয়ে বলে। হ্যাঁ বাবা। সুমন ওদের নিয়ে বসবার ঘরে নিয়ে বসায়। বাচ্চারা ইহানকে নিয়ে ওদের রুমে নিয়ে যায়। সুমন মীরাকে বসতে বলে এবার ভেতরে গিয়ে নাফিসাকে ডেকে নিয়ে আসে। নাফিসা বসবার ঘরে ঢুকতেই মীরা উঠে দাঁড়ায়, হাসি মুখে বলে। বাহ সুমন, তোর বউ তো খুব সুন্দর। আমার নাম মীরা, তোমার বরের বন্ধু। তোমাকে দেখতে এলাম আর অনেকগুলো ধন্যবাদ জানাতে। ছেলেটা স্কুলে ভর্তি না হলেই না। নাফিসা খুঁটিয়ে দেখছিল। ওর চেয়ে লম্বা, হালকা গড়নের, চোখ দুটো টানা, গায়ের রং মাখনের মতো, পরনের জামা কাপড়ে একটা পরিপাটি ভাব আছে। ছেলেরা খুব সহজেই এমন মেয়েদের প্রেমে পড়ে, কেন যেন ঈর্ষা হয়। নাফিসা মৃদু হেসে বলে। বসুন না প্লিজ। আর আমাকে ধন্যবাদ দেওয়ার মতো কিচ্ছু তো হয়নি। রিপা বলল আপনার ছেলে নাকি খুব ভালো করেছে পরীক্ষায়, ও এমনিতেই টিকে যেত। নাফিসাকে মীরার খুব ভালো লাগে। মেয়েটা ছোটখাটো, সুন্দর, ভদ্রতাবোধ আছে। মীরা ওর দিকে তাকিয়ে বলে। তোমার ছেলে মেয়ে দুজন খুব লক্ষ্মী। আর তুর্য তো খুব মিশুক। আমার ছেলে ইহানে একদমই কথা বলে না। ওদের সঙ্গে এবার যদি একটু মিশে, একটু মুখটা খোলে। নাফিসা এবার উঠে দাঁড়িয়ে বলে। আপনারা দুই বন্ধু মিলে গল্প করুন, আমি বাচ্চাদের আগে নাস্তা দিয়ে আসি। নাফিসা চলে যেতেই মীরা উচ্ছ্বসিত গলায় বলে। বাহ, কেমন পুতুলের মতো একটা বউ পেয়েছিস রে, খুব ভালো লাগলো ওকে। সুমন হেসে বলে। হ্যাঁ, ও খুব মিশুক। বাচ্চাগুলো ওর মতো হয়েছে। আচ্ছা, ঢাকা থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছিস? কোনো ঝামেলা হয়নি তো? মীরা মন খারাপ গলায় বলে। বিপদে মানুষের আসল চেহারাটা চেনা যায়। যতদিন আমার হাজবেন্ড বেঁচে ছিল, ওর টাকাতেই সংসার চলতো। ছোট বোনের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসার খরচ, সবকিছু। কিন্তু দেখ, ও মারা যাওয়ার পর আমাকে ওই বাসায় থাকতেই দিচ্ছিল না। আমার হাজবেন্ড বাসাটা মায়ের নামে কিনেছিল। এখন শুনেছি সেটা নাকি মেয়েকে দিবে। তা দিক, আমায় জোর করে কিছু নিতে ইচ্ছে করে না আমার। কিন্তু আমার বিয়ের সময় যে গহনাগুলো ওয়াহিদ গড়ে দিয়েছিল, সেগুলো শাশুড়ি মা কিছুতেই দিলেন না। আসার সময় মা মেয়ে মিলে আমার সুটকেস চেক করে সব রেখে দিয়েছে। এই লজ্জার কথা কার কাছে বলি বল? মীরার চোখ মুখে বিষাদে ঢেকে যায়। সুমন মন খারাপ নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা সারা জীবন এমন কষ্ট পেয়ে গেল। কিছু কিছু মানুষের জীবন বুঝি এমনই হয়। এই সময় বড় একটা ট্রেতে করে নাস্তা নিয়ে নাফিসা ভেতরে ঢুকে। সুমন উঠে দাঁড়িয়ে বলে। আমাকে ডাকলেই তো হতো। তারপর নাফিসার হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলে রাখে। উচ্ছ্বসিত গলায় বলে। তোরা আসবি বলে ও আজ নিজে হাতে সব নাস্তা বানিয়েছে। মীরা চোখ কপালে তুলে বলে। কি সর্বনাশের কথা! এত কিছু করেছে, শুধু শুধু তুই বউকে কষ্ট দিলি। নাফিসা, তুমি এখানটায় আমার পাশে এসে বসো তো। আমি এমন হাতি ঘোড়া কি মেহমান হলাম যে আমার জন্য এত কিছু করতে হবে? নাফিসা একটু খোঁচা দিয়ে বলে। তা আপনার বন্ধু আপনি আসবেন বলে সকাল থেকে বারবার নাস্তার কথা বলে আমাকে হয়রান করে দিচ্ছিল। বাইরে থেকে নাকি নাস্তা কিনে নিয়ে আসবে। মীরা শব্দ করে এসে ফেলে। সুমন একটু এমনই, অল্পতেই অস্থির হয়ে যায়। কিন্তু তুমি এত কিছু করেছো, সত্যি একটা গুণী মেয়ে তুমি। সুমন আর কারো বেলায় এমন অল্পতে অস্থির হতে সুমনকে আর কারো বেলায় এমন অল্পতে অস্থির হতে দেখেনি নাফিসা। মনের কোণে একটা দুশ্চিন্তার মেঘ জমে। নাস্তা খেতে খেতে নাফিসা হঠাৎ করে জিজ্ঞেস করে। আচ্ছা, আপনি ঢাকার স্কুল ছেড়ে হঠাৎ করে ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করলেন কেন? মীরা সবে একটা স্যান্ডউইচে কামড় দিচ্ছিল। ও থমকে যায়, একবার সুমনের মুখের দিকে তাকায়। নাফিসাকে পুরোটা খুলে বলা হয়নি। অবশ্য নাফিসা সেভাবে জানতেও চায়নি এর আগে। মীরা টিস্যু দিয়ে মুখটা মুছে বলে। ইহানের বাবা কয়েক মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ঢাকায় আমরা যে বাসাটায় থাকতাম, সেখানে শ্বশুর বাড়ির সবাই ছিলেন। কিন্তু যা হয় আর কি, দিন দিন পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। তাই ছেলেকে নিয়ে মামার বাসায় চলে এলাম আমি। আমি মূলত মামার কাছেই মানুষ। বাবা মা কেউ বেঁচে নেই। তাই শেষ পর্যন্ত আর কি করার বলো? নাফিসা থমকে যায়।
ওর বাবা মা বেঁচে আছে? কিছু হলে এখনো মনে হয় এখনো একটা যাবার জায়গা আছে। আচ্ছা, বাবা মা যদি মরে যায় তাহলে নাফিসাও কি এমন অসহায় হয়ে যাবে? হঠাৎ করে সামনে বসা এই মানুষটার জন্য ভীষণ মায়া হয়। ও এবার সামনের সোফা থেকে মীরার পাশে এসে বসে, তারপর হাত ধরে বলে, আমি সত্যি দুঃখিত, সুমন আমাকে আপনার ব্যাপারটা খুলে বলেনি। ইহানকে নিয়ে যখনই মন চায় আমাদের বাসায় চলে আসবেন। মীরার মন নরম হয়ে যায়। সুমনের বউটা এত ভালো। মীরা হেসে বলে, তোমাকে ভীষণ ভালো লাগলো, অবশ্যই চলে আসবো। এমন সময় বাচ্চারা হইচই করতে করতে ভিতরে ঢুকে। তুর্য হাতে একটা ড্রয়িং খাতা মাকে দেখিয়ে উচ্ছ্বসিত গলায় বলে, মা দেখো, ইহান ভাইয়া কি সুন্দর ছবি আঁকে। ইহান মাথা নিচু করে লাজুক হাসছিল। জুই এবার মুখ খুলে, হ্যাঁ আম্মু, আমার চেয়েও সুন্দর আঁকে। নাফিসা চেয়ে দেখে শহরে সন্ধ্যা নেমেছে। এমন একটা ছবি এত সুন্দর এঁকেছে যে চোখ ফেরানো যায় না। প্রশংসার গলায় বলে, বাহ, খুব সুন্দর এঁকেছো তো। মীরা হাসি মুখে বলে, হ্যাঁ, ছেলেটার এই একটা শখ, ছবি আঁকবে। নাফিসা এবার ইহানের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি মাঝে মধ্যে আমাদের বাসায় এসো, ওদের একটু শিখিয়ে দিও। ইহান ছোট্ট করে বলে। আচ্ছা আন্টি। বিদায় নেবার বেলায় তুর্য আবদারের গলায় বলে, আন্টি, আগামী মাসের 22 তারিখে আমার জন্মদিন, তুমি আসবে কিন্তু। মীরা চোখ বড় বড় করে বলে, তাই তাহলে তো আসতেই হয়। নাফিসা এবার বলে, হ্যাঁ, ইহানকে নিয়ে অবশ্যই আসবেন, সুমনদের এগিয়ে দিয়ে আসো। মীরা এবার বাধা দেয়, না, লাগবে না, এইটুকু মোটে পথ, সমস্যা নেই। সুমন তুই থাক বাসায়। সুমনের খুব ইচ্ছে করছিল মীরাকে একটু এগিয়ে দিতে, কিন্তু ওর কথাই থমকে দাঁড়ায়। মীরা ইচ্ছে করেই না করেছে। এমন সুখের সংসারে ও বিন্দুমাত্র অসুখের বীজ বপন করতে চায় না। বিদায় নিয়ে মীরা ইহানকে নিয়ে রাস্তায় নামে। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে অনেক আগেই। ধীরে ধীরে রাত আসে। মীরার মনে হয় সুমন সুখে হয়েছে। আজ ওর সুখের সংসারে উকি দিয়ে কেন যেন লোভ হলো। ওরও তো সুমনের সঙ্গে এমন একটা সুখের সংসার হতে পারত, কিন্তু ও যেন কিছুতেই প্রিয় মানুষদের নিজের কাছে ধরে রাখতে পারে না। আজ একটানা ক্লাস নিতে নিতে নাফিসা হাঁপিয়ে উঠেছে। সায়েন্সের দুজন শিক্ষক ছুটিতে আছেন। এর মধ্যে ক্লাস 10-এ একজনের কাছে মোবাইল পাওয়া গেছে। এই নিয়ে কিছুক্ষণ ঝামেলা গেল। প্রায়ই ধরা পড়ে, মা বাবাদের ডেকে এনে কথা শোনানো হয়। তারপরও এটা বন্ধ হচ্ছে না। নাফিসা শেষ ক্লাসটা করে ক্লান্ত শরীরে টিচার্স রুমে এসে বসে। রিপা ওকে দেখে এসে বলে, আজ খুব খাটুনি গেল রে তোর। নাফিসা পানির বোতল থেকে পানি খায়, তারপর মুখ মুছে বলে, আর বলিস না, সবাই ছুটি নিয়ে বসে থাকে আর আমি ছুটি পাই না। কাল ছেলেটার জন্মদিন, ভাবছিলাম একটা দিন ছুটি নেব, সে উপায় নেই। আচ্ছা, ভালো কথা, তুই কিন্তু কাল তোর ছেলেকে নিয়ে সন্ধ্যায় চলে আসিস। রিপা এবার উঠে এসে পাশে বসে, তারপর মজা করে বলে, কি খাওয়াবি বল, কারা কারা আসছে অনুষ্ঠানে? নাফিসা হেসে বলে, বিরিয়ানি, রোস্ট আর কেক তো খাবি না, বেশি মানুষ না, তুর্য আর জুয়ের কিছু বন্ধু, আমার দিক থেকে তুই আর ওর কিছু বন্ধু। ও, সেই যে নতুন মেয়ে বন্ধুটা, উনিও আসবে। আমি কিছু বলার আগেই তুর্য কত মাসের দাওয়াত দিয়ে ফেলেছে। রিপা ভ্রুকুচকে বলে। নাফিসা এবার পুরো ঘটনাটা খুলে বলে। রিপা গম্ভীর মুখে বলে, নাফিসা, ওই মীরা মেয়েটা সুমন ভাইয়ের কেমন বন্ধু হয়? নাফিসা থমকায়। রিপার গলার সুরে কিছু একটা ছিল। ও দ্বিধান্বিত গলায় বলে, একই এলাকায় থাকতো, আমি এতটুকুই জানি। ভেবেছিলাম কাল জন্মদিনের শরীফ ভাই এলে এটা নিয়ে ওনাকে জিজ্ঞেস করতাম। রিপা এবার আরো গম্ভীর মুখে বলে, আমি জিজ্ঞাসা করেছিলাম নিছক কৌতূহল থেকে। মেয়েটা সুমন ভাইকে তুই তুই করছিল, তাই জিজ্ঞাসা করা। প্রথমে কিছু বলতে চাইনি, পরে যেটা জানলাম ওই মেয়েটাকে সুমন ভাই অনেক পছন্দ করত, এমনকি বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তাই বলেছিলাম ওই মেয়ের তুই স্বভাবটা জানিস কি না, তোর বাসায় দাওয়াত দিয়ে খাওয়াচ্ছিস পর্যন্ত। নাফিসা অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে। এটাও কি বলছে? সুমনের সঙ্গে ওই মেয়েটার প্রেম ছিল, বিয়েও করতে চেয়েছিল। ওর মাথা যেন ঘুরছে। সেজন্যই বুঝে ওই মেয়েটার ব্যাপারে সে প্রথম থেকে সুমন একটু বেশি বেশি করছিল। এবার ওর কাছে জলের মতো সব পরিষ্কার হয়ে যায়। পুরনো প্রেম আবার নতুন করে উতলে উঠেছে। কেন যেন রিপার মুখে কথাগুলো শুনে নিজেকে ভীষণ অপমানিত লাগছে। নাফিসা শুকনো মুখে বলে, রিপা, আমি এসবের কিছুই জানি না, আমি আজ সুমনকে ব্যাপারে জিজ্ঞেস করব। রিপা ওর হাত ধরে বলে,
তুই মাইন্ড করিস না। আমার মনে হয়েছে ব্যাপারটা তোকে জানানো দরকার। মেয়েটাও দেখ কেমন বেহায়া, সব জেনে শুনে তোর বাসায় গিয়েছে। নাফিসের চোখ জ্বলে ওঠে, গনগনে গলায় বলে। বাসায় আসা বের করছি, সুমন আজ বাসায় আসুক। রিপা অনুনয় করে বলে। ভাইয়াকে আমার কথা বলিস না, তুই এমনিতেই জিজ্ঞাসা করে দেখ কি বলে। নাফিসা গম্ভীর মুখে বলে। না, তোর কথা বলবো না। সেদিন বাসায় ফিরে সারাটা সময় নাফিসা ঘুম মেরে বসে থাকে। কাল তুর্যের জন্মদিন, অথচ কিছুই করতে ইচ্ছে করছে না। ভেবেছিল পায়েসটা আজই রেঁধে রাখবে, কিন্তু কেন যেন শরীরে আজ এক ফোঁটা শক্তি পাচ্ছে না। অনেকক্ষণ বিছানায় শুয়েছিল। জুই একবার এসে কপালে হাত দিয়ে দেখে গেছে। না, এবার ওঠা দরকার। বাচ্চাগুলোকে শুধু শুধু ভয় পাইয়ে দেবার মানে নেই। ও উঠে পায়েস চড়ায়। তুর্য আজ পড়াশোনা করছে না, আজ থেকেই নাকি ওর ছুটি। জুই একবার চুপি চুপি বলে গেছে ও একটা রং পেন্সিল বক্স গিফট দিতে চায় ভাইকে। বাবা নাকি ফোন করে আনতে বলেছে। নাফিসা দুধ জাল দিতে দিতে ভাবে এই যে আপাত সুখের সংসার, তার ভেতর কত চড়াই উতরাই থাকে। সুমনের মতো কাঠখোট্টা ইঞ্জিনিয়ার মানুষটার জীবনে যে এমন কিছু থাকতে পারে ও ভাবেই নি। পুরনো প্রেমিকার দেখা পেয়ে সেই মানুষটা এখন কি ফুরফুরে থাকে। ভাবনার এই পর্যায়ে কলিং বেল বাজে। জুই দরজা খুলতেই দেখে বাবা। সুমন ওর হাতে একটা বক্স তুলে দিয়ে ফিসফিস করে বলে। তোর রং পেন্সিল বক্স লুকিয়ে রাখ। জুই দ্রুত বক্সটা জামার আড়ালে লুকিয়ে ফেলে। ততক্ষণে তুর্য চলে এসেছে। সুমন একটা কেকের বাক্স ওর হাতে দিয়ে বলে। এটা আজ রাতের জন্য, কাল বড় একটা কেক নিয়ে আসবো। তুর্য কেকটা হাতে নিয়ে বলে। কাল কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেক আনবে বাবা? সুমন ওর মাথায় হাত বুলিয়ে বলে। আচ্ছা বাবা। তারপর একবার রান্নাঘরে উকি দিয়ে বলে। কি পায়েস রান্না চলছে? নাফিসা গম্ভীর মুখে বলে। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে বসো, রাতের খাবার দিচ্ছি। সুমন একটু থমকায়। আবার কি হলো? নাফিসাকে দেখে মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে। সেদিন রাত 12টা বাজার আগেই তুর্যের কেক কাটা হয়। নাফিসাই জোর করেছে কেকটা কাটার জন্য, না হলে এরা শুধু শুধু রাত জেগে থাকবে। তুর্য মাকে কেক খাইয়ে দেয়, তারপর সুমন আর জুইকে। কিছুক্ষণ গল্প গুজব চলে। তুর্য বারবার জানার চেষ্টা করে এবার জন্মদিনে ওর জন্য কি গিফট কেনা হয়েছে, কিন্তু কিছুতে সেটা আর জানতে পারে না। রাতে ওরা ঘুমোলে সুমন ঘুমানোর আয়োজন করে। আজ নাফিসার মধ্যে কোনো তাড়া নেই, ও চুপ করে বিছানায় বসে আছে। সুমন মশারি করে বাতি নিভিয়ে দেবার আগে একবার জিজ্ঞেস করে। কি ঘুমাবে না? নাফিসা মাথা নাড়ে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুমন থমকায়। নাফিসার গলার সুর ভালো লাগছে না। কি হলো? ও ঘুরে মুখোমুখি বসে। কি কথা বলো তো? নাফিসা লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে। মীরার সঙ্গে কি তোমার প্রেম ছিল? ওকে বিয়ে করতে চেয়েছিলে? সুমন টের পায় ওর তলপেট কেমন খালি হয়ে যাচ্ছে। নাফিসা তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি বলবে ও? সুমন একটু চুপ থেকে বলে। হ্যাঁ, একটা সময় সেসব ছিল, তখন আমি ছাত্র। ওর বিয়ে হয়ে গেল, এরপর আর কখনো যোগাযোগ হয়নি। নাফিসা টের পায় ওর খুব কষ্ট হচ্ছে। যদিও ঘটনাটা অনেক আগের, ওর বিয়েরও অনেক আগে, তবুও কেন যেন নিজেকে সুমনের প্রথম চাওয়া মানুষ মনে হচ্ছে না। সুমন ওর আগে অন্য কাউকে চেয়েছিল, আর সেই মানুষটাকে না পেয়ে অনেকটা সমাজের নিয়ম মানতে ওকে বিয়ে করেছে। নিজের কথাও মনে হয় ও নিজেও মাহিনকে চেয়েছিল, না পেয়ে মরতেও বসেছিল, কিন্তু তারপরও সুমনের ব্যাপারটা মানতে পারছিল না। ও গম্ভীর মুখে বলে। তাহলে হঠাৎ করে এতদিন পর যোগাযোগের মানে কি? নাকি পুরনো প্রেমিকাকে দেখে বুঝি দরদ উঠলে উঠেছে? আর ওই বেহায়া মেয়ের এত বড় সাহস যে আমার বাসায় আসে? সুমন এবার বুঝিয়ে বলার ভঙ্গিতে বলে। আরে তুমি ভুল বুঝছো কেন? বেচারি বিপদে পড়ে আমার কাছে এসেছিল, এর বেশি কিছুই না। তুমি শুধু শুধু ভুল বুঝছো। নাফিসা চিৎকার করে বলে। আমি এতদিন ভুল বুঝেছি, ওই মেয়ে যেন আমার বাসায় না আসে। আর হ্যাঁ, তোমাকে যদি আর কখনো দেখি ওই মেয়ের আশেপাশে, আমি কিন্তু আগুন ধরিয়ে দেবো এই সংসারে। সুমন স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। নাফিসা এমন করবে ও ভাবতেও পারেনি, কিন্তু ওর কানে এই কথাটা কে লাগালো? সুমন অনুনয়ের গলায় বলে। তুমি একটু শান্ত হও, আমি ওকে না করে দেব যেন আর আমাদের বাসায় না আসে। নাফিসা কঠিন গলায় বলে। তোমাকেও যেন ওর আশেপাশে না দেখি, কথাটা যেন মনে থাকে। নাফিসা উল্টো ঘুরে শুয়ে থাকে। সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে বাতি নিভিয়ে দেয়। কাল মীরা ছেলেকে নিয়ে ওদের বাসায় আসার কথা, ওকে না করতে হবে, কিন্তু সেটা কি করে ওর জানা নেই। পরদিন সকালে সুমন ফোন দিতেই মীরা উচ্ছ্বসিত গলায় বলে। খুব ভালো হয়েছে ফোন দিয়েছিস,
তোর পিচিকে একটু দে, উইশ করি। সুমন মন খারাপের গলায় বলে। মীরা, একটা ঝামেলা হয়ে গেছে। নাফিসা আজ একটু বাবার বাড়ি যাচ্ছে। ওর আম্মার শরীরটা ভালো না। আজ জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে না। মীরা আফসোসের গলায় বলে। কি বলিস? আচ্ছা যা ওদের নিয়ে। আমি ভেবেছিলাম তোর জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসবো। আচ্ছা ওরা ঘুরে আসুক, তখন বানিয়ে নিয়ে যাবো নে, সাবধানে যাস। সুমনের আর বলা হলো না যে মীরার কখনোই এই বাসায় আসা হবে না। আজকেই বলা যেত, কিন্তু কিন্তু পরে মনে হলো সামনাসামনি ব্যাপারটা ওকে খুলে বলতে হবে। সন্ধেবেলা কেক কাটার আগে জুই শুকনো মুখে বলে। আম্মু, ইহান ভাইয়া তো এখনো এলো না। বাবাকে বলো না একটা ফোন দিতে। নাফিসা কটমট করে তাকিয়ে বলে। এত ফোন করতে হবে না, ওই ছেলের সঙ্গে খবরদার মিশবি না। জুই অবাক হয়ে আম্মুর মুখের দিকে তাকিয়ে থাকে। আম্মুই তো সেদিন বলল ইহানের কাছে ড্রয়িংটা শিখতে। এবার তুর্য ওর বাবাকে বলে। বাবা, ওই আন্টিটা কই? আমি তো এখন কেক কাটবো। সুমন অসহায় চোখে একবার নাফিসার দিকে তাকায়। নাফিসা রাগী গলায় বলে। কেক কেটে ফেলো তুর্য। তুর্য মন খারাপ করে কেক কাটে। আম্মু আজ বকা দিল ওকে। রিপা, শরীফ ভাই এসেছে, তুর্যের কিছু বন্ধু, জুইয়ের ক্লাসের কয়েকজন। এক ফাঁকে রিপা কাছে এসে বলে। ওই মেয়েটা আসেনি? নাফিসা গম্ভীর মুখে বলে। না। আর কিছু বলে না নাফিসা। কেন যেন রিপার উপর রাগ হচ্ছে। ও মজা দেখতে এসেছে আজকে। ভেবেছিল মীরা মেয়েটা আসবে ও নাটক দেখবে, কিন্তু সেটা দেখতে না পেরে হতাশ। একটা নিরানন্দময় জন্মদিন কাটে। সুমন দীর্ঘশ্বাস ফেলে। তবে শুধু ওর জন্য আজকের দিনটা সুমন দীর্ঘশ্বাস ফেলে ভাবে শুধু ওর জন্য আজকের দিনটা এমন মন খারাপ করা একটা দিন হয়ে গেল। সেদিন রাতে সুমনের সঙ্গে খুব একটা কথা হয় না। সবকিছু গুছিয়ে গোসল করে যখন ঘুমোতে আসে তখন রাত 12টা। সুমন মশারি করে শুয়ে পড়েছে আগেই। মীরা মেয়েটা আসেনি বলে কি ওর মন খারাপ? ঘুমোতে যাবার আগে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। নাফিসা তাকাতেই দেখে মাহিনের মেসেজ। তুমি আবার কবে ময়মনসিংহ আসবে? নাফিসা ঝট করে একবার সুমনের দিকে তাকায়। উল্টো দিকে ঘুরেও শুয়ে আছে। নাফিসা সেদিকে সতর্ক চোখে একবার তাকিয়ে আবার মেসেজটা দেখে। তারপর কি মনে হতে লিখে। কেন মাহিন? ও পাশ থেকে সাথে সাথে উত্তর আসে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। নাফিসা এবার মোবাইলটা সুইচ অফ করে দেয়। মাহিন হঠাৎ করে এমন একটা মেসেজ কেন দিল? ওকে দেখতে ইচ্ছে করে মানে কি? কথাটা যতটা ভাবে টের পায় মন ভালো হয়ে যাচ্ছে। একটা গোপন সুখ টের পায়। সেই সাথে মনে হয় সুমন যদি ওর পুরনো প্রেমিকার সঙ্গে কথা বলতে পারে, ও পারবে না কেন? স্কুল ছুটি হতেই আজ জুই বের হয়ে পড়ে। অন্যদিন আম্মুর জন্য অপেক্ষা করে। একসাথেই বাসায় যায়। আজ আম্মু স্কুলে আসেনি। কাল রাত থেকেই জ্বর। তুর্যও ফাঁকি দিয়েছে আজ। জুই এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজে। ঠিক তখনই ও ইহান ভাইয়াকে দেখতে পায় সাইকেল চালিয়ে এদিকেই আসছে। ওর কাছে এসে ব্রেক চাপে। জুই, তোমরা কবে এলে নানুর বাড়ি থেকে? তোমার নানু ভালো আছে তো? জুই অবাক গলায় বলে। নানু বাড়ি তো অনেক আগে গিয়েছিলাম। নানু তো ভালোই আছে, কিন্তু তোমরা তুর্যের জন্মদিনে এলে না কেন? আমি আরও ভেবেছিলাম আমার নতুন ড্রয়িংগুলো তোমাকে দেখাবো। তুর্য খুব মন খারাপ করেছে। ইহান এবার অবাক গলায় বলে। সে কি? আম্মু বলল তোমরা নাকি নানুর বাড়ি গিয়েছো, তাই তো আমরা সেই দিন যাইনি। জুই ভ্রুকুচকে বলে। কে বলেছে এসব উল্টো পাল্টা কথা? আমরা তো বাসায় ছিলাম, কোথাও যাইনি। কতক্ষণ অপেক্ষা করলাম তোমাদের জন্য। ইহান কিছু একটা ভাবে। কোথাও একটা ঝামেলা আছে কিছু। বাবা মারা যাবার পর ইদানিং এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে। তা না হলে দাদু বাড়ি থেকে ওদের চলে আসতে হলো এখানে। সবাই যেন ওদের তাড়িয়ে দিতে পারলেই বাঁচে। ইহান জিজ্ঞাসা গলায় বলে। তুমি বাসে যাচ্ছ? আমি এগিয়ে দিয়ে আসতে পারি? জুই কখনো সাইকেলে ওঠেনি, কিন্তু খুব ইচ্ছে হয়। কিন্তু কখনো তেমন করে সুযোগ আসেনি। আজ আম্মু নেই, উঠবে সাইকেলে? জুই দ্বিধান্বিত গলায় বলে। আমি তো কখনো উঠিনি এর আগে। তুমি পারবে তো আমাকে নিয়ে চালাতে? ইহান হাসে। আমি ছবি আঁকার পাশাপাশি সাইকেলও ভালো চালাইতে পারি, ভয় নেই, উঠে পড়ো। জুই টের পায় ওর বুক ঠিপ ঠিপ করছে। একটু কসরত করে পিছনের ক্যারিয়ার ট্রে উঠে পড়তেই ইহান সাইকেলের প্যাডেলে জোরে চাপ দেয়। সাইকেলটা গড়িয়ে চলতে শুরু করতেই জুই একটু টাল খেয়ে নিজেকে সামলে নিয়ে সাইকেলের ক্যারিয়ার জোরে চেপে ধরে। ইহান এখন বেশ স্বাচ্ছন্দ্যেই চালাচ্ছে। বাহ, ভারী মজা তো সাইকেলে চড়তে। ইস, প্রতিদিন যদি চড়তে পারতো। খুব বেশি সময় লাগে না বাসে পৌঁছাতে।
সাইকেল থামতেই জুই নেমে দাঁড়ায়, তারপর কৃতজ্ঞ গলায় বলে, থ্যাংক ইউ ভাইয়া। উপরে আসো, আমার ড্রয়িংগুলো তোমাকে দেখাই। ইহান মাথা নাড়ে। ইহানের কেন জানি মনে হচ্ছে ওদের বাসায় যাওয়া এখন ঠিক হবে না, কোথাও একটা খাপলা আছে। ইহান সাইকেল ঘুরিয়ে চলে যায়। জুই সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বাসায় ফিরে দেখে আম্মু একটা কাঁথা দিয়ে শুয়ে আছে। ওকে দেখে দুর্বল গলায় বলে, জুই এসেছিস, হাত মুখ ধুয়ে খেয়ে নে। তুর্য আগ্রহের গলায় বলে, আপু, বাবা আজ বিরিয়ানি নিয়ে এসেছে। আম্মু তো অসুখ, তাই। আসতে অসুবিধা হয়নি তো? জুই মাথা নাড়ে, উচ্ছ্বসিত গলায় বলে, একদমই না, ইহান ভাইয়ার সাইকেলে করেই এসেছি। নাফিসা ভ্রুকুচকে বলে, কেন, তোর রিক্সা ভাড়া ছিল না? ওই ছেলেকে তুই কোথায় পেলি? তারপর অনুযোগের গলায় বলে, জানো আম্মু, কে যেন ওদের বলেছে আমরা নাকি নানুর বাড়ি গিয়েছি, তাই সেদিন তুর্যের জন্মদিনে আসেনি। নাফিসা কষ্ট করে উঠে বসে, তারপর কঠিন গলায় বলে, তুই আর কোনোদিনও ওই ছেলের সাইকেলে চড়বি না, কথাও বলবি না। জুই অবাক গলায় বলে, কেন আম্মু? নাফিসা রাগী গলায় বলে, আমি না করেছি তাই। জুই অসহায় গলায় বলে, কিন্তু আম্মু, ভাইয়া তো ভালো, আমার ড্রয়িংগুলো দেখে দেবে বলেছে। নাফিসা আর সহ্য করতে পারে না, ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। চিৎকার করে বলে, ভালো খারাপ বুঝি না, তুই ওর সঙ্গে মিশবি না। জুই টের পায় ওর গাল জ্বালা করছে, চোখ দুটো জলে ভরে উঠেছে। আম্মু ওকে মারলো? এদিকে ইহান বাসায় পৌঁছেই মন খারাপের গলায় বলে, জানো মা, তুর্যরা নাকি সেদিন নানুর বাড়ি যায়নি, এখানেই ছিল। মীরা ইহানের জন্য খাবার গরম করছিল। ও ভ্রুকুচকে তাকায়। কে বললো তোকে? ইহান স্কুলের ইউনিফর্ম খুলতে খুলতে বলে, জুই বলল, উল্টো ও জিজ্ঞাসা করলো আমরা কেন তুর্যের জন্মদিনে যাইনি। মীরা থমকায়। সেদিন সকালে সুমন নিজে ওকে ফোন করে বলেছিল ওরা নানুর বাড়ি যাচ্ছে, জন্মদিনে ওরা থাকছে না। সেদিন কেকও বানাবে বলেছিল। তাহলে কি ওরা সেদিন যায়নি? বিদ্যুৎ চমকের মতো মীরার একটা কথা মনে হয়। আচ্ছা, কোনো কারণে সুমনই হয়তো চাইনি যে ওদের বাসায় বারে বারে ও যাক। ভাবনাটা ভাবতেই মীরা কেঁপে ওঠে। আহারে, সুমন বেচারাকে শুধু শুধু ও বিপদে ফেলে দিয়েছে। না, এরপর দেখা হলে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপর হঠাৎই একদিন সুমনের সঙ্গে কাকতালীয়ভাবে এই এলাকার একটা ব্যাংকে দেখা হয়ে যায়। সুমন একটু থতমত খেয়ে যায়। মীরা অবশ্য দ্বিধাহীন হাসি হাসে এগিয়ে গিয়ে বলে, কি রে, তুই এখানে কি করিস? সুমন হাসার চেষ্টা করে। এই একটা চেক জমা দিতে এসেছিলাম। তুই? মীরা মাথা নাড়ে, তারপর বলে, একটা অ্যাকাউন্ট খুলতে এসেছিলাম। আমার হাজবেন্ড ওয়াহিদের অফিস থেকে কিছু দেনা পাওনা আছে, মোটামুটি বড় একটা অ্যামাউন্ট। সামনের মাসে পেয়ে যাব। আচ্ছা, তুই তো সিভিল ইঞ্জিনিয়ার, আমাকে এই এলাকায় একটা বাড়ি করে দে। সুমন এবার অস্বস্তি নিয়ে বলে, জমি কিনে বাড়ি করা তো অনেক ঝামেলার ব্যাপার। তার চেয়ে তুই একটা ফ্ল্যাট কিনতে পারিস। এদিকে এখন কম টাকায় ভালো ফ্ল্যাট পাওয়া যায়, ঝামেলাও কম। মীরা হেসে বলে, আমার জন্য আর ঝামেলা পোহাতে চাস না, তাই না? সুমন আমতামতা করে বলে, আরে না, তুই সত্যি বাড়ি বানাতে চাইলে আমি সব করে দেবনে। মীরার খুব মায়া হয়। সুমনের পক্ষে ইচ্ছে করলেই আগের মতো ওর অদ্ভুত আবদার মেনে নেওয়া সম্ভব না। তিক্ত এই সত্যটার মুখোমুখি হতেও বুঝে ওর ভয়। মীরা জিজ্ঞাসা গলায় বলে, চল একটু বাইরে গিয়ে বসি, চা খাবো, তোর সঙ্গে জরুরি কথা আছে। সুমন মাথা নেড়ে বলে, আচ্ছা চল। ব্যাংকের বাইরেই বড় একটা অশ্বত্থ গাছের নিচে চায়ের দোকান। খালি দেখে একটা বেঞ্চিতে বসে পড়ে ওরা। 2 কাপ দুধ চায়ের অর্ডার দেয় সুমন। চা আসতেই মীরা আরাম করে চায়ে চুমুক দেয়। তারপর স্বাভাবিক গলায় বলে, সেদিন ইহানের সঙ্গে জুয়ের দেখা হয়েছিল, বললো তোরা নাকি সেদিন ময়মনসিং যাসনি, বাসায় ছিলি, আমরা কেন যাইনি তাই নিয়ে অভিযোগ করলো। সুমন সবে চায়ে চুমুক দিচ্ছিল। মীরার কথায় হাত ছলকে গরম চা প্যান্টের উপর পড়ে যায়। দ্রুত সামলে নিয়ে বলে, আর বলিস না, হঠাৎ করে যাওয়া ক্যান্সেল হলো। মীরা হাসে। তুই মিথ্যেটাও ঠিকঠাক বলতে পারিস না। ভুলটা আমারই, তোদের বাসায় যাওয়া আমার উচিত হয়নি। পুরনো সম্পর্ক অনেকটা জং ধরা লোহার মতো, জং ধরা লোহায় কেটে গেলে টিটেনাস হবার ভয় থাকে। পুরনো সম্পর্কটাও এমন বিষাক্ত। তুই ভয় পাস না, আমি আর তোদের বাসায় যাব না। সুমন মাথা নিচু করে চুপ করে বসে থাকে। আর যে কিছু বলার নেই।
মীরা নরম গলায় বলে, তুই শুধু শুধু কষ্ট পাস না। আমরা এখন জীবনে যে বাঁকে এসে দাঁড়িয়েছি, সেখানে পেছনে ঘুরে তাকানোর সুযোগ নেই। তুই যা করেছিস ঠিক করেছিস, তবে একটা অনুরোধ, যদি কখনো খুব বিপদে পড়ে যাই তোকে ফোন দিলে ধরিস। সুমন হাহাকার করা গলায় বলে, মীরা, তুই ফোন দিস, তোর কখনো বিপদ হোক তা চাই না, কিন্তু এটা মনে রাখিস, সেদিন আমি দূরে থাকবো না, তোর বিপদে আমাকে কাছেই পাবি। নীরা নরম চোখে তাকায়। সুমনের মুখটা সে আগের সময়ের মতো কেমন শুদ্ধ আলো ছড়াচ্ছে। ঘড়িতে রাত 8টা বাজে প্রায়। মাহিন উত্তেজনায় ঠিক করে চেয়ারে বুঝতেও পারছে না। কদিন আগে ময়মনসিং শহরের বাস স্ট্যান্ডের পাশেই বড় একটা ডেন্টাল চেম্বার নিয়েছে। বসে বসে আর সময় কাটছিল না, আর দাঁতের কাজগুলো প্র্যাকটিসে না রাখলে ভুলেই যাবে, সেজন্যই এই চেম্বারটা নেওয়া। ছোট চাচা অবশ্য বিরক্ত হয়েছিলেন আমেরিকা রেখে এই ময়মনসিংহের মতো শহরে পড়ে থাকা পাগলামি, কিন্তু চাচা এটা বুঝতে চায়নি আমেরিকায় ওর দম বন্ধ হয়ে আসে। বিট্টু অবশ্য খুব খুশি, ওই ছুটোছুটি করে এই জায়গাটার ব্যবস্থা করেছে। এখনো তেমন একটা রোগী হয় না, তবে একটা সময় হবে এই বিশ্বাস আছে। মাহিন ঘড়ির দিকে তাকায়। 8টা বেজে গেছে। নিউ ইয়র্কে এখন সকাল 9টা বাজে। আজ ন্যান্সি ফোন দেবার কথা, সেজন্যই ও রোগী না থাকলেও আজ চেম্বারে বসে আছে। অবশ্য আরও একটা কারণ আছে। ফোনটা বাজতেই মাহিনের বুক কেঁপে ওঠে। দ্রুত হাতে ভিডিও কলটা ধরে। ও পাশে কচি একটা হাসি মুখ ভেসে ওঠে। পাপা, হাউ আর ইউ? এক মাথা কালো চুল, বড় বড় চোখ দুটোতে শৈশবের সারল্য। মেয়েটা একদম ওর চেহারা পেয়েছে। মাহিন টের পায় চোখ ভিজে যাচ্ছে। ও ভাঙা গলায় বলে, ভালো আছি মা, তুই কেমন আছিস? ন্যান্সি ভাঙা ভাঙা উচ্চারণে বলে, আমি ভালো, কিন্তু তুমি ভালো থাকলে কাঁদছো কেন? মাহিন টের পায় বুক ভেঙে কান্না আসছে। নিজেকে কষে ধমক দেয়। মেয়ের সামনে কান্না করার কোনো মানে নেই। ও নিজেকে সামলে নিয়ে বলে, এটা আমার নতুন ওয়ার্কিং প্লেস, আর এটা আমার একদম নিচের চেম্বার, দেখবি? ওপাশ থেকে ন্যান্সি উচ্ছ্বসিত গলায় বলে, হ্যাঁ পাপা, দেখবো। এই সময়টার জন্যই মাহিন অপেক্ষা করছিল। ও ব্যাক ক্যামেরাটা চালু করে প্রথমে পুরো চেম্বারটা দেখায়, তারপর বাইরে এসে চেম্বারের উপরের দিকে ধরতেই ন্যান্সি চিৎকার করে বলে, ইজ ইট মাই নেম? মাহিন বোকার মতো হাসে। হ্যাঁ মা, আমার চেম্বারের নাম দিয়েছি। ন্যান্সি ডেন্টাল কেয়ার। ন্যান্সি হাততালি দিয়ে বলে, পাপা, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমার এখনই তোমার এই চেম্বার দেখতে আসতে ইচ্ছে করছে। মাহিন গাঢ় গলায় বলে, চলে আমা, আমার যে তোকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। ন্যান্সি চিন্তিত গলায় বলে, মাম্মিকে বলেছিলাম, মাম্মি রাজি হয়নি, রাগ করেছে। বাবা, আমি 18 হলেই তোমার সঙ্গে দেখা করতে চলে আসব। মাহিন টের পায় বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজের আত্মজার সঙ্গে দেখা হতে এখনো অনেক সময় বাকি, তাও হোক, কিন্তু মেয়েটা যে ওকে দেখতে চায় এটাই অনেক পাওয়া। এটুকু আশা নিয়েই ও বেঁচে থাকবে। ন্যান্সি ফিরে আসবে। বাড়ি ফিরে খাওয়া শেষে ছোট চাচা রুমে আসেন, সাথে চাচিও। নিশ্চয় কিছু বলবেন। মাহিন অপেক্ষা করে। একটা সময় ছোট চাচা গলা খাকারি দিয়ে বলে, তুমি যদি শেষ পর্যন্ত এখানেই থেকে যেতে চাও তাইলে বিয়ে করো। এভাবে একা থাকা ঠিক না। আমি মেয়ে দেখা শুরু করি। মাহিন গম্ভীর মুখে বলে, আমি আর বিয়ে করবো না চাচা। এবার ছোট চাচি বুঝিয়ে বলার ভঙ্গিতে বলেন, তোমারও কম হলো না। অসুখের সময় একটা মানুষ পাশে থাকাও তো দরকার। তোমার চাচা ভালোর জন্যই বলেছে। মাহিন চুপ করে থাকে। একটা সময় আর কথাই কয় না, ওনারা চলে যান। মাহিন বাতি নিভিয়ে বিছানায় উঠে বসে। হঠাৎ করেই মনে হয় চারদিকে এক অসীম শূন্যতা। কেউ নেই ওকে মনে করবার। একজন আছে, নাফিসা। কি মনে হতে ও চেম্বারের একটা ছবি পাঠিয়ে মেসেজ দেয়। শেষ পর্যন্ত ময়মনসিংহেই থেকে যাবার জন্য মনস্থির করলাম। এখানে বাস স্ট্যান্ডের সঙ্গে মেডিকেল কলেজের উল্টো পাশে চেম্বার। মেয়ের নামে ন্যান্সি ডেন্টাল কেয়ার। দাঁতের অসুখ করলে এসো। মেসেজ পাঠিয়ে বসে থাকে মাহিন। একটা সময় মেসেজটা সিন হয়। মাহিন আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে উত্তরের প্রত্যাশায়, কিন্তু নাফিসা কোনো কিছুই লেখে না। মাহিন অপেক্ষা করে বসেই থাকে। রাত বাড়ে। নিঝুম নিস্তব্ধতায় ডুবে যায় শহর। W&W ফার্মের চিফ আর্কিটেক্ট ওয়াকার ভাই মীরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা গলায় বলে, ভাবি কেমন আছেন?
ওয়াহিদ ছিল সিভিল ইঞ্জিনিয়ার আর ওয়াকার ভাই আর্কিটেক্ট। ওদের ইংরেজি নামের আদ্যাক্ষর নিয়ে এই ফার্মের নামটা। ওয়াকার ভাইয়ের সঙ্গেই সবচেয়ে বেশি খাতির ছিল মানুষটার। মাঝে মাঝে বাসায় আসতেন ভাবি বাচ্চা সহ। মীরা ম্লান হেসে বলে, এই তো ভাইয়া, ভালো আছি। আপনারা ভালো তো? ওয়াকার মাথা নাড়ে, তারপর একটা সাদা খাম বের করে বলে, ভাবি, এখানে অফিস থেকে ওর পাওনা পুরো টাকাটা আছে। একটা লাইফ ইন্স্যুরেন্স করা ছিল, সেটার টাকাও আছে। অফিস থেকে আলাদা করে কিছু টাকার ব্যবস্থা করা হয়েছে। মীরা খামটা নিয়ে খুলে দেখে। বিশ্বাস হয় না, বেশ বড় অঙ্কের একটা চেক। এটা দিয়ে অনায়াসে ওর বাকি জীবনটা পার করে দিতে পারবে। মীরা কৃতজ্ঞ গলায় বলে, অনেক ধন্যবাদ ভাইয়া, টাকাটা ভীষণ দরকার ছিল। ওয়াকার মন খারাপ গলায় বলে, ভাবি, আপনি এমন করে বলছেন, সত্যিই ভীষণ খারাপ লাগছে। এই টাকাটা দিয়ে আপনি সঞ্চয়পত্র কিনে ফেলেন। তাতে প্রতি মাসে যা আসবে তা দিয়ে আশা করি আপনাদের ভবিষ্যতে চলতে কোনো সমস্যা হবে না। মীরা মাথা নাড়ে। হ্যাঁ, তাই করব। আমি নিজেও কিছু করার চেষ্টা করব। ওয়াকার একটা দীর্ঘশ্বাস ফেলে। ওয়াহিদ চুপচাপ ধরনের মানুষ ছিল। বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে থাকতো, কিন্তু এখনও না থাকাতে ভাবি ওই বাসাতেই থাকতে পারল না। একটু নাস্তা আসে, মীরা না করলেও ওয়াকার জোর করে। বাসায় ফিরে যেতে হবে তাড়াতাড়ি। ও স্যান্ডউইচটা একটু খেয়ে কফি নেয়, তারপর খাওয়া শেষ করে বলে, ভাইয়া আমি তাহলে আজ যাই। ওয়াকার মাথা নাড়ে, তারপর বলে, ভাবি, কিছু যদি মনে না করেন একটা কথা বলতাম। মীরা মনে মনে সতর্ক হয়। ইদানিং পরিচিত অপরিচিত সবাই ওর সঙ্গে আলাদা করে কথা বলতে চায়। হাজবেন্ড ছাড়া থাকতে ওর কত কষ্ট হচ্ছে সেই কথা বলে। ভীষণ রাগ হয়। ওয়াকার ভাইও কি তাই বলবেন? ওয়াকার গলা খাকারি দিয়ে বলে, ভাবি, ইহান এখন অনেক ছোট। আপনার বয়সও কম। আমার মনে হয় আপনার আবার বিয়ের কথা ভাবা উচিত। একা একা থাকায় অনেক মীরা থমকায়। ভাইয়া যে বিয়ের কথা বলবেন ও ভাবেইনি। এই সমাজে সিঙ্গেল মাদারদের যে কত কত বিপত্তি সবাই খুব সহজলভ্য ধরে নেয়। মীরা অপ্রস্তুত গলায় বলে, ভাইয়া ভেবে দেখি। ওয়াকার ওর অস্বস্তিটা বুঝতে পারে। সমস্যা নেই। আমার খুব কাছের একজন আছেন, ভালো মানুষ, ডিভোর্সড। আপনার কখনো মনে হলে আমাকে জানাবেন। আপনি তো সেই মামার বাসাতেই উঠে। মীরা মাথা নাড়ে। হ্যাঁ ভাইয়া, মামার বাসাতেই আছি। কি মনে হতে ওয়াকার বলে, ভাবি, আপনার বাসার ঠিকানাটা দিয়ে যান। মীরা বাসার ঠিকানাটা দিয়ে বিদায় নেয়। ফেরার পথে বাসে উঠে ভাবতে বসে, কদিন আগে মামিও বিয়ের কথা বলছিলেন। আচ্ছা, মামা মামি মারা গেলেও কোথায় গিয়ে উঠবে? আজকের পাওয়া টাকাগুলো দিয়ে কোনো মতে দিন পার হয়ে যাবে। ছেলে মানুষ হবার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু ও যদি ভালো কিছু করতে না পারে, ভাবনাটা ভাবতেই কেমন একটা দম বন্ধ হয়ে আসে। বাসার কাছাকাছি এসে পৌঁছাতেই মামির ফোন আসে। ফোন ধরতেই ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া যায়। তুই কত দূর? মীরা উত্তর দেয়, এই তো মামি, আর 5 মিনিট লাগবে। আমি উতলা গলায় বলে, তাড়াতাড়ি বাসায় আয়। ইহান সাইকেল অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙেছে, ভীষণ ফুলে গেছে, হাসপাতালে নিতে হবে। মীরার মনে হয় কেউ ওর কলিজাটা টেনে ধরেছে। ও আকুল গলায় বলে, কি বলছো মামি? কেমন করে হলো? মামাকে বলো শিগগির একটা গাড়ির ব্যবস্থা করতে। মামি অসহায় গলায় বলে, তোর মামার সাথে সাথে বের হয়ে আছে, গাড়ি পেলেই চলে আসবে। মীরা ফোন রেখে স্তব্ধ হয়ে বসে থাকে। ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো। বাস থেকে নেমেই ও রিক্সা নেয়। তারপর আবার ফোন দিয়ে যখন জানতে পারে এখনো গাড়ির ব্যবস্থা হয়নি, ওর কেমন দিশেহারা লাগতে থাকে। হঠাৎ করেই সুমনের কথা মনে হয়। ফোন দেবে? মনের দ্বিধা ছেড়ে ফোন দেয়। প্রথমবার রিং হতেই সুমন ধরে। মীরা আকুল গলায় বলে, শোন প্লিজ, একটা গাড়ির ব্যবস্থা কর তাড়াতাড়ি। ইহান সাইকেল অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙেছে। মামা গাড়ি আনতে গিয়েছে কিন্তু এখনো পায়নি। সুমন ওকে আশ্বস্ত করে বলে, তুই বাসায় যা, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। একটু ভাবিস না। মীরা বাসে এসে দেখে ইহানের মুখটা ব্যথায় নীল হয়ে আছে। বাম হাতে ভাঁজ করা কনুইয়ের কাছটাই ফুলে গেছে। ও আর্তনাদ করে ওঠে। ইহান ইহান চোখ মুখ শক্ত করে বলে, আম্মু, আমার কিছু হয়নি তো, একটু ফুলে গেছে। একটু পরেই সুমন গাড়ি নিয়ে আসে। মীরার মামি কেমন একটা চোখে তাকায়। সুমনের মনে পড়ে ইনি মাকে বলেছিল ওদের নিজস্ব বাড়ি নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাও তখনও পাশ করে বের হয়নি। সেই সময়কার তিক্ত ব্যাপারগুলো অনেকটাই সহজ এখন। সুমন আর দেরি করে না, ইহানকে ধরে নিচে নামায়। বেচারা ব্যথায় গুঙ্গিয়ে ওঠে। মামাকে বাসায় থাকতে বলে ওদের নিয়েও হাসপাতালে রওনা দেয়। বিকেল হয়ে গেছে।
হাসপাতালে নিয়ে যেতেই ওরা প্রথমে এক্স-রে করে আনতে বলে। তারপর ডাক্তার সাহেব ভালো করে দেখে বলেন, জোর বেঁচে গেছে, ভাঙেনি, চির ধরেছে, প্লাস্টার করে দিচ্ছি, তাতেই ঠিক হয়ে যাবে। মীরার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে। সুমন দুষ্টুমি করে বলে, ইহান, আরো ভালো করে সাইকেল চালানো শিখতে হবে। মীরা হেসে বলে, হ্যাঁ, তোর এই আঙ্কেল কিন্তু খুব ভালো সাইকেল চালাতে পারে। সুমন মৃদু হেসে একবার নরম চোখে মীরার দিকে তাকায়। প্লাস্টার শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। এর মাঝে নাফিসা একবারও ফোন দেয়নি। অন্যান্য দিন সাধারণত ফোন দেয়, আজ কেন দিল না? যাক, ভালোই হয়েছে, অযথা মিথ্যা বলতে হলো না। ফেরার পথে মীরা কৃতজ্ঞ গলায় বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তুই থাকাতে খুব সাহস পেলাম। সুমন ইহানের মাথায় হাত বুলিয়ে বলে, ভয় পাবারই তো ব্যাপার। আঙ্কেল, এই কটা দিন কিন্তু হাত নাড়ানো যাবে না, চুপটি করে বাসায় বসে থাকবে। সুমন বিদায় নিয়ে নেমে পড়ে। কেন যেন ভালো লাগছে। মীরার বিপদে পাশে দাঁড়াতে পারল, এই ভাবনাটা স্বস্তি দেয়। বাসায় ঢুকতেই দেখে নাফিসার মুখ গম্ভীর। ওকে দেখে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি? সুমন ভ্রুকুচকে তাকায়। সাধারণত নাফিসা তো এমন প্রশ্ন করে না। ও গলা খাকারি দিয়ে বলে, কোথায় গিয়েছিলাম মানে? একটা কনস্ট্রাকশন সাইটে গিয়েছিলাম। নাফিসা এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুমি আজকাল মোটরসাইকেল বাদ দিয়ে গাড়িতে করে যাও বুঝি? সুমন মনে মনে প্রমোদ গুণে কৃত্রিম অবাক হবার ভান করে বলে। মানে? নাফিসা এবার কাছে এসে তীব্র গলায় বলে, আজকাল বিকেলে তোমার বন্ধুর সঙ্গে কোথায় গিয়েছিলে গাড়িতে করে? সর্বনাশ, নাফিসা জানলো কি করে? কেউ কি দেখেছে ওদের? হঠাৎই একটা কথা মনে হয়। মীরাদের বাসা থেকে বেরিয়ে গলিটা পেরুতেই রিপা ভাবিকে দেখেছিল। গাড়ির সামনে বসাতে ওকে ভাবি ঠিক দেখতে পেয়েছিল। উনি জানালো, না এবার মিথ্যে বলে আর লাভ নেই, সত্যিটা বলতেই হবে, না হলে আরো ঝামেলা হবে। সুমন ঢোক গিলে বলে, ও আচ্ছা, ওই যে মীরার ছেলেটা হঠাৎ করে সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, হাত ভেঙে গেছে, তাই আমাকে ফোন দিয়েছিল একটা গাড়ি ঠিক করে দেবার জন্য। পরে আমি ওদের নিয়ে গেলাম হাসপাতালে। ভাগ্য ভালো, হাত ভাঙেনি, প্লাস্টার লেগেছে। নাফিসা বাঁকা হাসি হেসে বলে, হাত ভাঙলে বুঝি ওদের বাসাতেই থাকতে যতদিন ভালো না হয়? সুমন কপাল কুঁচকে বলে, কী সব আজে বাজে কথা বলছো? নাফিসা চিৎকার করে বলে, তুমি বাইরে আজে বাজে কাজ করবে আর আমি বললেই দোষ? বলেছিলাম না ওই মেয়েটার সাথে মিশবে না, কথা বলবে না? পুরনো প্রেম বুঝি উঠলে উঠেছে একেবারে। আমাকে অসহায় ভেবো না, আমি কিন্তু স্বাবলম্বী একজন মেয়ে। কোনো বাড়াবাড়ি দেখলে আমি সহ্য করব না। আমার 2 ছেলে মেয়ে নিয়ে আমি আলাদা হয়ে যাব। জুই আর তুর্য ভেতরের রুম থেকে এসে সামনে দাঁড়ায়। নাফিসা কড়া গলায় ধমক দেয়, যাও পড়তে বসো তোমরা। সুমন ব্যথিত গলায় বলে, বাচ্চাদের সামনে কি বলছো এসব কথা? ওদের জন্য তুমি আমাকে ছেড়ে যাবে? নাফিসা হিস হিসিয়ে বলে, প্রয়োজনে যাব, আমার কথাটা মনে থাকে যেন। নাফিসা রান্নাঘরে ঢুকে সশব্দে হাঁড়ি পাতিল নামাতে থাকে। আর সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, না, মীরাকে সব খুলে বলতে হবে। ব্যাপারটা দিন দিন গুরুতর হয়ে যাচ্ছে। ইদানিং নাফিসার মন বিষণ্ণ থাকে। বর্ষাকাল শুরু হয়ে গেছে। নাফিসা বাসার ব্যালকনিতে বসে আকাশ দেখছিল। এখন বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকে, ঠিক যেন ওর মনের মতো। কখনো হাস্যোজ্জ্বল রৌদ্র ওঠে না। সুমনের সঙ্গে কথা কম হয়। ব্যাপারটা নিয়েও ভেবেছে। পুরনো প্রেম, যাকে বিয়েও করতে চেয়েছিল, তাকে অগ্রাহ্য করা বুঝি খুব কঠিন? আচ্ছা, মাহিন যদি এখন অসুস্থ হয়, আবারও তখন ময়মনসিংহ শহরেই থাকে, তাহলে কেউ না গিয়ে পারবে? প্রশ্নটা মনের ভেতর কদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, মাহিন ভালো আছে তো? মাঝে মাঝে মেসেজ দেয়। সেদিন অদ্ভুত একটা কথা লিখল, এদেশেই নাকি পাকাপোক্তভাবে থেকে যাবে, তাই ওখানেই নিজেই চেম্বার দিয়েছে। এখন পর্যন্ত তার মেসেজের কোনো উত্তর করেনি। কি মনে হতে নাফিসা মোবাইলটা হাতে নেয়, তারপর লিখে, কেমন আছো? শরীর ভালো তো? একটু পরেই ও বাস থেকে উত্তর আসে। শেষ পর্যন্ত তুমি লিখলে, হ্যাঁ ভালো আছে। তুমি? নাফিসা লিখে, এই তো আছি একরকম। তা তোমার চেম্বার কেমন চলছে? মাহিন উত্তর দেয়, প্রথম 1-2 জন আসতো, এখন প্রতিদিন 9-10 জন রোগী আছে। বেশ ভালোই হচ্ছে, কিন্তু তুমি ভালো নেই কেন? নাফিসা থমকায়। ভালো নেই কি বলবো? মাহিন উত্তরে লিখে, কারণ তুমি বললে এই তো আছে এরকম, তার মানে ভালো নেই। কি হয়েছে বলো তো? নাফিসা টের পায় বুকের ভেতরে একটা অভিমান দলা পাকিয়ে উঠছে। ও একটু চুপ থেকে লিখে,
ভালো নেই কে বলল? বলবো একদিন। এখন বলো তো, তুমি কি আসলে এই দেশ থেকে যাবে? আমেরিকা ফিরে যাবে না? এই প্রশ্নটা ইদানিং খুব বেশি শুনতে হয়। মাহিন টাইপ করে। এদেশেই থেকে যাব। মাঝে মাঝে ব্রহ্মপুত্র নদের পাশে গিয়ে বসে থাকি, শিব বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। নাফিসা এক মুহূর্তে সুদূর অতীতে ফিরে যায়, যেখানে ও চঞ্চল এক তরুণী, চুলগুলো বাতাসে উড়ছে, চোখে রঙিন ভালোবাসা। মনের দিক থেকে কোনো পিছু টান নেই, সবটুকু দিয়ে একজনকে চাওয়া। নাফিসা একটা দীর্ঘশ্বাস ফেলে লিখে, মাহিন, অতীত ফিরিয়ে আনা যায় না। তুমি একটা বিয়ে করো, চাইলে আমি পাত্রী দেখতে পারি। মাহিন হাসির ইমোজি দেয়, তারপর লিখে, বেশ তো, সবাই মিলে আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। চাচি 2 দিন পর পর একটা করে পাত্রী ধরে নিয়ে আসে, আমাকে দেখায় আমেরিকার পাত্র। এখন তুমিও? নাফিসাও একটা হাসির ইমোজি দিয়ে লিখে, কারণ একা থেকে তুমি শুধু শুধু নিজেকে বঞ্চিত করছো। ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নাও। মাহিন এটুকু চুপ থেকে লিখে, আচ্ছা, জীবন যদি কখনো সুযোগ দেয়, তবে কি তুমি আমার কাছে ফিরে আসবে? মাহিন একটু চুপ থেকে লিখে। নাফিসা থমকে যায়, চেয়ে থাকে মেসেজটার দিকে। মাহিন এটা কি লিখলো? ও কাপা হাতে টাইপ করে, তাতে 2-4টা শব্দ ভুল টাইপ হয়। তারপর মেসেজটা পাঠায়। মাহিন, জীবন এমন সুযোগ দেওয়া মানে বোঝো? এর মানে হলো আমার হাজবেন্ড আমার জীবন থেকে চলে যাওয়া, আমার ছেলে মেয়ে দুটো তাদের বাবাকে হারিয়ে ফেলা। সরি, তুমি ভুল বোঝো না। আমি বলতে চেয়েছি, যদি কখনো এমন হয় কারো কোনো ক্ষতি হলো না, তাহলে কি তুমি আমার কাছে ফিরে আসবে? মাহিন দ্রুত টাইপ করে। নাফিসা ধন্দে পড়ে যায়, এভাবে তো কখনো ভেবে দেখেনি। কি লিখবে ও? ভাবতে ভাবতে সময় পেরিয়ে যায়। একটা সময় নিজের কাছে কোনো উত্তর খুঁজে না পেয়ে মোবাইলটা বন্ধ করে দেয়। ময়মনসিংহের চরপাড়ায় সালতানাত রেস্টুরেন্টটা সন্ধ্যার পর বেশ আলোকোজ্জ্বল থাকে। একটু একটু করে ভিড় বাড়ছে। ভেতরের কোণের দিকে টেবিলে মাহিন বসে আছে, কৌতূহলী চোখে সামনে বসা মেয়েটার দিকে তাকিয়ে আছে। বয়স কত হবে? 22-23। নাম সুস্মিতা। এই পাত্রের খোঁজ বিট্টুই নিয়ে এসেছে। ওদের কলেজ থেকে নাকি মাস্টার্স শেষ করছে। মেয়েটা দেখতে সুন্দরী, মানে মানুষ সাদা চোখে যাকে সুন্দরী বলে তেমন। গায়ের রং উজ্জ্বল ফর্সা, টিকালো নাক, টানা টানা চোখ, সুপাশের সাথে চিকেন উইং। মাহিন মেয়েটাকে নিতে বলে নিজেও নেয়। ক্ষুধা পেয়েছে ভীষণ। আজ ওর চেম্বার বন্ধ, সাপ্তাহিক ছুটি। বাসায় বসে বিরক্তিকর সময় কাটানোর চেয়ে এটাই ভালো। তাতে করে চাচা চাচি অন্তত এইটুকু শান্তি তো পেতে পারে যে ও মেয়ে দেখছে। এখনো আমাদের সমাজে কেউ বিয়ে করবে না এটা মেনে নিতে পারে না। জোর করে হলেও মানুষটাকে একটা বিপদে ফেলে দেওয়া। মাহিন খেতে খেতে বলে, সুস্মিতা, আমার বয়স কত জানো? সুস্মিতা একটা চিকেন উইং চিবোচ্ছিল। ও তার ছেলের গলায় বলে, কত হবে? 50-60? মাহিন হাসে। বাহ, মেয়েটা তো বেশ মজার আছে। ও কৌতুকের গলায় বলে, তাহলে তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার মতো একজন বুড়োকে বিয়ে করবে কেন? সুস্মিতা এবার স্থির চোখে তাকায়, তারপর কাটা কাটা গলায় বলে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে বলতে পারেন। আমি আমেরিকা যেতে চাই, আর আপনি সুন্দর একটা বউ চান। বিয়েটা হলে আমাদের দুজনের উদ্দেশ্য হাসিল হলো। মাহিন চোখ কুচকায়, তারপর বলে, কিন্তু আমি যদি আর আমেরিকা ফিরে না যাই, আমি তো ভেবেছি এখানে থেকে যাব। সুস্মিতা থমকে যায়, চোখে মুখে বিস্ময়। আপনি এখানে থেকে যাবেন, আমেরিকা আর ফিরবেন না? মাহিন দুপাশে মাথা নাড়ে। না। সুস্মিতা ব্রুকুচকে বলে, কিন্তু আমাকে যে বিটু বলল আপনি আমেরিকা থাকেন, ওখানকার ডাক্তার, তাহলে এদেশে থাকবেন কেন? মাহিন সুপে চুমুক দিতে দিতে বলে, জীবনে একটু নিজের মতো করে বাঁচতে চাই, সেজন্য হয়তো ওই দেশে আর ফিরে যাওয়া হবে না। সুস্মিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। সেক্ষেত্রে আপনার মতো একজন বড় মানুষ দেখে বিয়ে করে ফেলুন, যে আপনার মতো যুবুযুবু হয়ে এই দেশেই থাকতে পছন্দ করবে। আমার আশা বাদে। মেয়েটার চোখে মুখে এখন সত্যিকারের হতাশা। ও হয়তো আশা করেনি মাহিন এমন একটা কথা বলবে। এই মেয়েটার মাঝে নিজের তরুণ বয়সের ছায়া দেখতে পায়, যখন ও শুধুমাত্র আমেরিকা যাবার জন্যই বিয়েটা করেছিল। আর সেটা যে কত বড় ভুল সিদ্ধান্ত ছিল আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। মাহিন হাসে। তুমি খুব মূল্যবান একটা কথা বলেছ। আমার মতো নীতিজ একটা মানুষ লাগবে। সুস্মিতা, তোমার এই মূল্যবান উপদেশের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট আছে। সুস্মিতা আগ্রহের গলায় বলে, কি গিফট?
মাহিন হাসি মুখে বলে। আমি তো ডেন্টিস্ট, তোমার দাঁতের জন্য দাঁতের চিকিৎসা ফ্রি। সুস্মিতা ঝকঝকে দাঁত বের করে হাসে। আমার দাঁতের কোনো সমস্যা নেই, তবে সমস্যা হলে আসবো। তখন আবার আপনার বিয়ে না করার কারণে রাগ করে আবার আমার দাঁত তুলে ফেলে দিয়ে না। এই বয়সটা চঞ্চল, সুন্দর, বাধাহীন। সুস্মিতার ভেতরও তেমনটাই দেখতে পায়। মাহিন হেসে বলে। আচ্ছা, তোমারটা না হলেও তোমার হাজব্যান্ডের ভালো দাঁত তোলার প্রতিশোধ নেব। এবার সুস্মিতা প্রাণ খোলা হাসে, তারপর বলে, আপনি কিন্তু এখনো দারুণ দেখতে। ইস, যদি আমেরিকায় যেতেন তাহলে আমি এক্ষুনি আপনাকে বিয়ে করে ফেলতাম। মাহিন হাসে। এই দেশের মানুষের কাছে স্বপ্নের একটা দেশ আমেরিকা। ও একদিন শুধুমাত্র আমেরিকা যাবার লোভেই নিজের ভালোবাসা অস্বীকার করেছিল। আজ বুঝি তার শাস্তি পাচ্ছে। একটা সময় সুস্মিতা বিদায় নেয়। মাহিনের মন ভালো লাগছে আজ। বিকেলে আজ ঝুম বৃষ্টি হয়েছিল, ঠান্ডা একটা বাতাস বইছে। মাহিন একটা অটোরিকশা নিয়ে বাড়ির পথ ধরে। বাড়ি ফিরতেই বিট্টু উৎসাহী গলায় বলে, ভাইয়া, সুস্মিতাকে পছন্দ হয়েছে? মাহিন হেসে বলে, খুব পছন্দ হয়েছে, কিন্তু ওরা আমাকে পছন্দ হয়নি। বিট্টু অবাক গলায় বলে, কি বলেন ভাইয়া, আপনার মতো এমন হ্যান্ডসাম কেউ আসে নাকি? মাহিন হাসে, তারপর বলে, শোন বিটু, আমি আমেরিকায় ফিরে যাব না। তোরা যাদের নিয়ে আসছিস তারা সবাই আমেরিকা যাওয়ার লোভে আমাকে বিয়ে করতে চায়। ওসব বাদ দে, বিয়ে করব না। এমন সময় ছোট চাচা আজিজুলের গলা পাওয়া যায়। বিয়ে করবি না কেন? ভালো একটা মেয়ের খোঁজ পেয়েছি, এর আমেরিকা নিয়ে মাথা ব্যথা নেই। বিট্টু উজ্জ্বল গলায় বলে, আব্বা, বড় ভাইয়া যার কথা বলেছেন সে কি যেন নাম মনে পড়েছে, ফারহানা ইয়াসমিন। আজিজুল মাথা নাড়ে। মাহিন, তুই মেয়েটার সঙ্গে কথা বলে দেখ, বিটুর কাছে সব আছে। মাহিন অবাক হয়ে তাকাতেই বিট্টু এবার মোবাইল বের করে কি একটা মেসেজ করে, তারপর বলে, ভাইয়া, মেয়েটার প্রোফাইল লিংক তোমাকে মেসেজ করে দিয়েছি, কথা বলে দেখো। মাহিনের চোয়াল ঝুলে যায়। অবাক গলায় বলে, চেনা নেই শোনো নাই, একটা অপরিচিত মেয়েকে মেসেজ দেব? আজকাল এইভাবে পাত্র দেখা হয় নাকি? ছোট চাচা এবার ভ্রুকুচকে বলে, এখন তো এমনই হয়, যে যুগে যেমন। আমিও তো আমার নাতি নাতনির সঙ্গে ভিডিও কলে কথা বলি। তুই কথা বলে দেখ আগে কেমন লাগে। মাহিন হতাশভাবে মাথা নাড়ে। এরা ওকে বিয়ে দিয়েই ছাড়বে। রাতে খাওয়া দাওয়া শেষে মাহিন যখন টিভির সামনে বসে, তখন বাইরে আবার বৃষ্টি নেমেছে, সেই সাথে ঝড়ো বাতাস। একটা শোর শব্দ পাওয়া যাচ্ছে। এমন রাতে মনটা কেমন করে ওঠে। কাছের মানুষকে কাছে পেতে ইচ্ছে করে। কি মনে হতে মোবাইল হাতে নেয়। নাফিসাকে মেসেজ করতে গিয়েও থেমে যায়। সেদিন ওকে কঠিন একটা প্রশ্ন করেছিল, তার উত্তর আর দেয়নি। না থাক, ওকে বিব্রত করে লাভ নেই। মোবাইলটা রেখে দিতে গিয়ে হঠাৎ বিট্টুর মেসেজটা চোখে পড়ে। সেই ফারহানা ইয়াসমিন নামের মেয়েটার ফেসবুক প্রোফাইল লিংক। কি মনে হতে প্রোফাইলে ক্লিক করে। সুন্দর একটা মুখ ভেসে ওঠে। অবশ্য ফেসবুক প্রোফাইলে সবাই সুন্দর ছবিই দেয়, বেশিরভাগই বাস্তবের সঙ্গে মিল নেই। মাহিন এবার স্ক্রল করে নিচে নামে। খুব বেশি পোস্ট করেন না ইনি, নিজের ছবি কম, বাচ্চার ছবি আর ছোট ছোট কবিতা। মেসেজ দেবে? আমার নাম মাহিন, পেশায় ডেন্টিস্ট। আপনার প্রোফাইল লিংক পেয়েছে, বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। মেসেজটা কয়েকবার করে কাটাকাটি করে লিখে, তারপর সাহস করে পাঠিয়ে দেয়। কয়েকটা মিনিট কেটে যায়। ও পাশ থেকে মেসেজ দেখেনি এখনো। ডিলিট করে দেবে মেসেজটা। এই যখন ভাবছে ঠিক তখন উত্তর আসে। হ্যাঁ, আপনার কথা বলেছিল একজন আমাকে। বলুন কি জানতে মাহিন টের পায় ও নার্ভাস অনুভব করছে। একটু ভেবে লিখে, আমি আসলে আমেরিকায় থাকতাম, একটা মেয়ে আছে। প্রায় 1 বছর হয়ে গেল আমাদের সেপারেশন হয়েছে। একটা কথা আগে বলে নিতে চাই, আমি কিন্তু আমেরিকায় ফিরে যাব না। আপনার কথা বলেছিল একজন আমায়। বলুন কি জানতে চান? আপনাকে আগে ভাগে জানিয়ে দিলাম। ও পাশ থেকে মেয়েটা দ্রুতই উত্তর দেয়, আপনাকেও আমি আগে ভাগে জানিয়ে দিই। আপনি যেসব মানুষের কথা বললেন, আমি কিন্তু তেমন করে ভাবি না। আমার কাছে আগে মানুষটার মন গুরুত্বপূর্ণ। যদি মন মিলে যায় তাহলে আমি সেই মানুষটার সঙ্গে বনে থাকতেও কুণ্ঠাবোধ করব না। মাহিন আধশোয়া হয়ে হেলানো চেয়ারে বসেছিল, এবার সোজা হয়ে বসে। এই মেয়েটা তো একদম অন্যরকম, কথাবার্তাও মার্জিত। মাহিন একটু ভেবে লিখে, আমি একটা সময় অমন ছিলাম, মানে জাগতিক মোহে আমি মোহিত ছিলাম। বনে থাকার ভয়ে আমি মনকে অগ্রাহ্য করেছিলাম এক সময়, কিন্তু অনেক দাম দিয়ে জীবন আমার সেই ভুল ভেঙেছে। হ্যাঁ, মন মিলে যাওয়াটাই আসল। আপনার সম্পর্কে জানতে চাই। ও পাশ থেকে ফারহানা লিখে, আপনার মতো আমার বলার তেমন কিছুই নেই। মফস্বলের একটা কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি, তারপর বিয়ে, বাচ্চা। প্রায় 1 বছর আগে হাজবেন্ড একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তারপর একা, ছেলেই এখন সব।
সবাই বিয়ের কথা বলছে, কিন্তু ভয় হয় নতুন মানুষ যদি আমার ছেলেকে আপন করে নিতে না পারে, তাহলে যে আমি অনুতাপে মরে যাব। তার চেয়ে একাই থাকতে চাই। মাহিন আফসোস করে লিখে। খুব দুঃখজনক এইভাবেই সময়টাতে একা হয়ে যাওয়া। তবে ছেলের তবে ছেলের ব্যাপারে আপনার ভাবনাটা সঠিক আছে। যাকে বিয়ে করবেন সে যদি ওর সাথে খারাপ ব্যবহার করে তাহলে অবশ্যই এর চেয়ে আফসোসের কিছুই হয় না। আমি এই কথাটাই প্রায় ভাবি। আমার মেয়ে ন্যান্সিও যদি ওর নতুন বাবার কাছ থেকে কষ্ট পায়, ওটা ভাবলেই বুকটা খালি হয়ে যায়। ফারহানা উত্তর দেয়। আপনিও আমার মতো এমন ভাবেন? খুব ভালো লাগলো জেনে। মাহিন এবার সাহস করে লিখে। যদি কখনো ময়মনসিংহ আসা হয় তাহলে আমাকে জানাবেন। বর্ষায় ব্রহ্মপুত্র এখন পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। নদীতে এখনো পালতোলা নৌকা দেখা যায়। ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে পারেন। ফারহানা লিখে। বাহ, ভালো বলেছেন তো। পাত্র দেখতে পাত্রীই চলে যাবে, মাঝখান দিয়ে ব্রহ্মপুত্র নদটা দেখা যাওয়া হবে। মাহিন হাসির ইমোজি দিয়ে লিখে। সবসময় একই রকম হবে কেন? এবার উল্টোটা হোক, পাত্রী চলে আসুক পাত্র দেখতে। ফারহানাও এবার হাসির ইমোজি দিয়ে লেখে। আচ্ছা, সেটা দেখা যাবে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। রাত হলো, ঘুমোতে যাই। ভালো থাকবেন। মাহিন ছোট্ট করে লিখে। আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি। মাহিন এবার আবার ফারহানার ফেসবুক প্রোফাইল খুলে প্রোফাইলে দেওয়া ছবিটা আরেকবার দেখে, কেন যেন মেয়েটাকে ভালো লাগছে। পরদিন সন্ধ্যাবেলা ও যখন চেম্বার করছিল মেসেজ আসে। চেয়ে দেখে নাফিসার মেসেজ। কি করছো? রোগী দেখছো বুঝি? মাহিন সবে একটা রোগী দেখে শেষ করেছে। বাইরের অ্যাটেন্ড্যান্টকে বলে 5 মিনিট পরে রোগী পাঠাতে। মাহিন উত্তর দেয়। আমার খবর ভালো। শোন, সামনের মাসে কদিনের জন্য ময়মনসিংহ আসবো। তোমার চেম্বারের ঠিকানাটা দিয়ে রাখো। ফ্রি দাঁত দেখিয়ে যাব। বিনিময়ে 2টো পাত্রের ছবি দেখাবো। আমার পরিচিত এরা, 2টো মেয়েই ভালো, দেখতে পারো। নাফিসা মেসেজ দেয়। মাহিন হাসির ইমোজি দিয়ে লিখে। তারপর তোমার কি খবর? ওরে বাপরে, তুমি এবার মেয়ের ছবি দেখাবে? শোনো, কাল একজনের সঙ্গে কথা বলে ভালো লেগেছে। চাচাই সম্বন্ধটা এনেছেন। ওনার বড় ছেলে মেয়ের খোঁজ এনেছে। ও পাশ থেকে নাফিসা আগ্রহ নিয়ে এল। তাই? বাহ, খুব ভালো তো। দেখি কোন সেই মেয়ে যার সঙ্গে কথা বলে এত ভালো লাগলো তোমার? ও পাশ থেকে নাফিসা আগ্রহ নিয়ে লিখে। মাহিন একটু ইতস্তত করে। তারপর কালকের সেই মেয়েটার ছবি ডাউনলোড করে পাঠিয়ে দেয়। ও পাশ থেকে কিছুক্ষণ কোনো উত্তর আসে না। এরপর সরাসরি ফোন আসে নাফিসার। উত্তেজিত গলায় বলে। এই মেয়েকে তুমি কোথায় পেলে? মাহিন অবাক গলায় বলে। কেন, কি হয়েছে? তুমি চেনো? নাফিসা বিষ গলায় বলে। খুব ভালো করে চিনি, কিন্তু এর নাম তো মীরা। আমার হাজবেন্ড সুমনের প্রাক্তন প্রেমিকা। এখনও সুমনের পিছু পিছু ঘুরে। আর এই মেয়েটাকে তোমার ভালো লাগলো? মাহিন স্তম্ভিত হয়ে যায়। ও বিস্মিত গলায় বলে। কি বলছো এসব? কোথাও ভুল হচ্ছে না তো? তুমি জানলে কি করে এটা তোমার হাজবেন্ডের প্রাক্তন প্রেমিকা? এবার নাফিসা পুরো ঘটনা খুলে বলে। মাহিন অবাক বিস্ময়ে শুনতে থাকে। এমনও কখনো হয়? এই যে রূপকথার মতো, যাকে ও ভালোবাসতো তার হাজবেন্ডের প্রাক্তন প্রেমিকা ফারহানা ইয়াসমিন, যার ডাক নাম মীরা। ইরহান ঘাড় গুজে ড্রয়িং করছিল। বাম হাত দিয়ে আর্ট পেপার চেপে ধরে ডান হাতে রং পেন্সিল চালাচ্ছিল। মীরা পাশে এসে বসে। তারপর কৌতূহলী গলায় বলে। কি আছে আমার ইহান বাবা? ইহান মুখ তুলে লাজুক হেসে বলে। নদীর ছবি। মীরা তাকিয়ে দেখে নদীতে রঙিন পালতোলা নৌকার একটা অবয়ব ফুটে উঠছে। ও জিজ্ঞাসা গলায় বলে। কিন্তু তুমি তো কখনো নদী দেখোনি। ইহান সংকুচিত গলায় বলে। আমি গুগল থেকে চার্জ দিয়ে দেখেছি, হয়নি ঠিকঠাক। মীরা এবার ছেলের কাঁধে হাত রেখে বলে। খুব সুন্দর হয়েছে বাবা। তবে তুমি চাইলে আমরা সত্যিকারের নদী দেখতে যেতে পারি। ইহানের চোখ চকচক করে ওঠে। সত্যি বলছো মা? মীরা মাথা নাড়ে। হ্যাঁ, সত্যি। ময়মনসিংহে একটা নদী আছে খুব সুন্দর, ব্রহ্মপুত্র নদ। একদিন গিয়ে দেখে আসবো। ইহান এবার আগ্রহের গলায় বলে। কবে আম্মু? সামনে আমার স্কুল ছুটি আছে, চলো যাই তাহলে। মীরা আনমনে মাথা নাড়ে। সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলার পর ওর নিজেরও খুব ইচ্ছে করছে নদীটা দেখতে। আর যদি বিয়ে করতেই হয়, সেক্ষেত্রে ইহানের সঙ্গে সেই মানুষটার সঙ্গে একটা পরিচয় হবারও দরকার আছে। সেদিন ইহানের বাবার বন্ধু আকার ভাই মাহিনের কথা বলেছিল। ওনার বড় চাচার ছেলে, দীর্ঘদিন আমেরিকায় ছিল। বউয়ের সঙ্গে সেপারেশন হয়েছে বছর খানেক।
কী কারণে সেটাও জানতে চায়নি। অবশ্য ওয়াকার ভাই বলেছেন মানুষ হিসেবে ওনার চাচাতো ভাইটা নাকি ভালো, আমেরিকার জীবনযাপনে অভ্যস্ত হতে না পেরেই চলে এসেছে। সে যাই হোক, কিন্তু ইহানকে নিজের বিয়ের কথাও বলবি কি করে? মাকে স্বার্থপর ভাববে না তো? কিন্তু এমন একা থাকতে থাকতে ইদানিং ওর ভয় করে। সেদিন যখন ইহানের হাত ভাঙার খবর পেল, কেমন শক্তিহীন হয়ে পড়েছিল। একজন যে কেউ শক্ত করে ওর হাত ধরে বলবে, ভয়ের কিছু নেই, আমি আছি, তেমন কেউ নেই। সুমনকে এভাবে বারবার ডেকে নেওয়াটাও অনুচিত হচ্ছে। নাফিসা ইতোমধ্যে ওর সঙ্গে সুমনের ব্যাপারটা নিয়ে কথা শুনিয়েছে, তাই এখন ওদের বাসায় যাওয়া বন্ধ। মীরার ভয় হয় আরো বড় বিপদ এলে ও সামলাবে কি করে। আপন বলতেই মামা মামি, এরা মারা গেলেও ও কোথায় যাবে? একটা চাকরি হলেও হতো, কিন্তু এই বয়সে কোথাও চাকরি নেই। মা দেখো কেমন হলো, তোমার সেই বঙ্কপুত্র নদীর মতো হয়েছে কিনা। ইহান আট ব্যাপারটা ওর চোখের সামনে মেলে ধরে। মীরা প্রশংসা করে বলে, খুব সুন্দর হয়েছে বাবা। আচ্ছা, তোমার বাম হাতে ব্যথা নেই তো? ইহান মাথা নাড়ে। একদম ঠিকঠাক। মীরার সুমনের কথা মনে হয়, সেদিনও না থাকলে কি যে করতো ও। ইহান ভালো হয়ে যাবার পর একটা দিন ওকে বাসে দাওয়াত করে খাওয়াতে চেয়েছিল, কিন্তু মামার এই বাসে সুমন নিশ্চয়ই আসবে না। ওর বিয়ের সময় মামি অনেক কথা শুনিয়েছিল, অথচ আজ প্রয়োজনে প্রায়ই সুমনের সাহায্য নিতে হচ্ছে ওকে। এই যে ও বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে, সেটা নিয়েও সুমনের সঙ্গেই কথা বলার দরকার মনে হচ্ছে। এই পৃথিবীতে একমাত্র সুমন নিঃস্বার্থভাবে ওর ভালো চায়। একমাত্র ওই বলতে পারবে ওর সিদ্ধান্তটা ঠিক হচ্ছে কিনা। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই মীরা একটা মেসেজ পায়। সুমন লিখেছে, শুভ জন্মদিন মীরা, জীবন সুন্দর হোক তোর। মীরার চোখ ছাপছা হয়ে আসে। একটা মানুষ ওকে আজও সেই আগেকার মতোই মনে রেখেছে। একটা ঘটনার কথা মনে পড়ে যায়। তখন সুমনের সঙ্গে ওর ভাব হয়ে গেছে। এক জন্মদিনে ও ঘুম থেকে উঠে দেখে ওর বাসার ব্যালকনিতে একটা ফুলের টব রাখা, ছোট্ট একটা চিরকুটে লেখা শুভ জন্মদিন। আহ, কি সুন্দর ছিল সেই দিনগুলো, বিশুদ্ধ সব মুহূর্ত। আজ এতটা বছর পর সেই স্মৃতি এখনো একই রকম মন ভালো করে দেয়। মীরা ছোট্ট করে লিখে, তুই মনে রেখেছিস আজও? আজ একটু দেখা করতে পারবি? ওপাশ থেকে সুমন একটু সময় নেয়, তারপর লিখে, আচ্ছা, সেদিনেই সেই ব্যাংকে আসতে পারবি? মীরা হাসে। আহারে বেচারা, বাইরে একটা রেস্টুরেন্টেও বসতে পারবে না। ও লিখে, আচ্ছা, আমি 11টার মধ্যে চলে আসবো। সুমন চিন্তিত মুখে ব্যাংকের সামনে সেই চায়ের দোকানটায় বসেছিল। আশেপাশে এখন পর্যন্ত পরিচিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। কে যেন ওর সঙ্গে মীরাকে দেখলেই বাসে খবর দিয়ে দেয়, অথচ ওর সঙ্গে মীরার সম্পর্কটা এখন সে আগের মতো নেই, অনেকটা পরম বন্ধুর মতো। কিন্তু সে কথা তো নাফিসা বোঝার কথা না। মীরা আসতে 15 মিনিট দেরি হয়। আজও সবুজ একটা জামা পরেছে, সাথে লাল ওড়না। দেখতেই হাত নাড়ে। কাছে আসতেই সুমন হেসে বলে, শুভ জন্মদিন। তারপর পেছন থেকে ছোট্ট একটা গোলাপ ফুল বাড়িয়ে দেয়। মীরা ফুলটা নেয়, তারপর বলে, তুই যে একবার আমাকে টবসহ ফুলের গাছ দিয়েছিলি, মনে আছে? সুমন হেসে বলে, হ্যাঁ, খুব মনে আছে। আমি ফজর নামাজ পড়েই তোদের বাসার বেলকনি টপকে টব রেখে এলাম। খুব ভয় পাচ্ছিলাম কেউ না আবার দেখে ফেলে। মীরা হাসে। কতদিন পর একটু মন খুলে হাসলো। তারপর ব্যাগ থেকে একটা পোলো শার্ট বের করে বলে, নে, এটা তোর। সুমন চেয়ে দেখে ল্যাভেন্ডার কালারের একটা পোলো। এই রংটাতে ওকে খুব মানায়। কথাটা মীরাই বলেছিল, আজও মনে রেখেছে। সুমন ওর দিকে তাকিয়ে বলে, কই তোর জন্মদিন আমি কিছু দিব, তুই উল্টো তুই দিচ্ছিস। মীরা, অনেক দিন পর এই কালারের পোলো পেলাম। মীরা হাসে। এটাতে তোকে মানায়। আচ্ছা শোন, তোর সঙ্গে আমার জরুরি একটা কথা আছে। সুমন সামনে ঝুঁকে বলে, বল। মীরা একটু ইতস্তত করে বলে, মামা মামি বিয়ের জন্য চাপ দিচ্ছেন। এদিকে ইহানের বাবার বন্ধু ওয়াকার ভাই একটা সম্বন্ধ এনেছেন। ভদ্রলোক বছর খানেক হলো ডিভোর্সড, পেশায় ডেন্টাল ডক্টর, ময়মনসিং থাকেন। কিন্তু আমি না বুঝতে পারছি না বিয়ে করাটা ঠিক হবে কিনা। সুমনের চোখের পাতা কাঁপে। টের পায় বুকের ভেতর কোথাও একটা শুকনো ব্যথা হচ্ছে। কেন আজও এমন হয়? কত আগেই তো সব চুকে বুকে গেছে। ওর জমজমাট সংসার, সন্তানদের মায়ার বন্ধন আজ সুগভীর। নাফিসাও আজ তেমন করে মনের ভেতর একটা স্থায়ী জায়গা করে নিয়েছে। কিন্তু তারপরও কেন মন খারাপ হয়? সুমন নিজেকে সামলে নিয়ে বলে, বাহ, ভালো তো। যদি সত্যি ভালো একজন মানুষ পাস, তবে অবশ্যই বিয়ে করা উচিত। একজন মানুষ তো লাগে সুখে অসুখে। মীরা টের পায় সুমনের আপাত উচ্ছ্বাসের ভেতর একটা মন খারাপ করা বিষণ্ণতা লুকিয়ে আছে।
এই যে কষ্ট পাওয়া, এটাই কি ভালোবাসা? মীরার এখন নিজেরও কষ্ট হচ্ছে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি না কি করব, যাই করি তোকে জানাবো। আজ যাই, ভালো থাকিস বোকা ছেলে সব সময়। সুমনের গলা ধরে আসে, মাথা নেড়ে বলে, আচ্ছা যা, আবারও শুভ জন্মদিন। সুমন এমন, জন্মদিনের দিন যতবারই দেখা হতো ততবারই শুভ জন্মদিন বলতো। আজও ঠিক তেমন, শুধু মাঝখানে একটা মজবুত দেয়াল, যেটা লঙ্ঘনের সাহস বা উপায় কোনোটাই নেই আজ। সেদিন রাতে সুমন বাসায় ফিরে খাওয়া শেষ করতেই নাফিসা মিটিমিটি হেসে বাঁকা গলায় বলে, তোমার জন্য একটা দুঃখের খবর আছে। সুমন ভ্রুকুচকে বলে, কি খবর? সেদিন মাহিনের কাছে ও বিস্তারিত সব জেনেছে। ওর চাচাতো ভাইয়ের নাকি কলিগ ছিল মীরার হাজবেন্ড। নাফিসা কৃত্রিম মন খারাপ গলায় বলে, তোমার প্রেমিকা মীরার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আমাদের ময়মনসিংহের এক ছেলের সঙ্গে। তোমাকে নিশ্চয়ই জানিয়েছে। সুমন একটা জোর ধাক্কা খায়। নাফিসা কি জাদু জানে? আজই মাত্র মীরার সঙ্গে এই বিষয়ে কথা হলো, আরও জেনে গেল। কিন্তু কি করে? ওর আর মীরার মাঝে তো একান্তেই কথা হয়েছে। সুমন না জানার ভান করে, ব্রুকুচকে বলে, কে বলল তোমাকে? নাফিসা সামনে এসে ওর মুখের দিকে উকিঝুঁকি মারে, তারপর তেরছা গলায় বলে, কষ্ট পেলে মনে হয়। আহা, এবারও তোমাকে ফাঁকি দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেছি। জীবনে দুবার ছ্যাঁকা খেলে তুমি। সুমন আহত চোখে তাকিয়ে থাকে। নাফিসা এমন করে বলতে পারলো? সুমন কোনো উত্তর না দিয়ে বেডরুমে চলে যায়। নাফিসা মুখ অন্ধকার করে বসে থাকে। শেষ কথাটা যে ওর জন্যও সত্য। মাহিনও তো বিয়ে করছে। ইস, কেন যে জীবনের এই পর্যায়ে এসে এমন জটিলতার মুখোমুখি পড়ে গেল। কেমন আছেন? মীরা রাতের খাবার শেষ করে সবে টিভির সামনে বসেছিল। এমন সময় মেসেঞ্জারে মেসেজটা আসে। চেয়ে দেখে সেই ভদ্রলোক। মীরা লিখে, ভালো আছি, আপনি? মাহিন উত্তর দেয়, আমিও ভালো আছি। তারপর কিছু ভাবলেন? মীরা মিটিমিটি হাসে, তারপর লিখে, হ্যাঁ ভাবলাম তো, সিদ্ধান্ত নিয়েই ফেললাম। ও পাশ থেকে বিস্মিত হবার ইমোজি দিয়ে মাহিন লিখে। সত্যি বলছেন? মীরা এবার টাইপ করে, হ্যাঁ সত্যি। ভাবলাম আপনাদের ওখানে গিয়ে ব্রহ্মপুত্র নদটা দেখেই আসবো। আপনি একটা রাত থাকার জন্য ভালো একটা হোটেলের ব্যবস্থা করে দিন, তবে খুব বেশি যেন খরচ না হয় সেটা দেখবেন। মাহিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ও আরো ভাবলো মেয়েটা বুঝি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মাহিন মাথায় হাত দেবার ইমোজি দিয়ে লিখে, আমি ভেবেছিলাম আপনি বুঝে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। অবশ্য নদী দেখতে আসবেন, এটাও কম নয়। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে একটা সুন্দর রিসোর্ট আছে, আমার পক্ষ থেকে আপনার ছেলের জন্য উপহার। মীরা দ্রুত টাইপ করে, না, এটা হয় না। ওসব জায়গায় অনেক খরচ, আর খামোকা আপনি দেবেনই বা কেন? মাহিন পাল্টা জবাব দেয়, খরচ নিয়ে ভাববেন না, আমার নিজের জন্যই করা। আপনি এলে পাত্র দেখার কাজটা হয়ে গেল, আর সেই ক্ষেত্রে দায়িত্বটা তো আমার। তাই আপনি নিশ্চিন্তে মনে প্ল্যান করুন, আমাকে শুধু একটা সপ্তাহ আগে জানাবেন। মীরা লিখে, সেই ক্ষেত্রে তো দায়টা আমারই। আমিও পাত্র দেখে গেলাম, তাই যা খরচ হয় তার অর্ধেক আমি দেব। মাহিন অনেকগুলো হাসি ইমোজি দেয়। আচ্ছা, আপনি যথার্থই বলেছেন। মীরা লিখে, হ্যাঁ, জীবনে যথার্থ কাজই জরুরি। আচ্ছা, আমি আপনাকে জানাবো। ভালো থাকবেন। মাহিন একটা লাইক সাইন দিয়ে চুপচাপ মেসেজগুলোর দিকে চেয়ে থাকে। মেয়েটা আর 10টা মেয়েদের মতো না। মুগ্ধ হবার কিছু উপাদান আছে যা চট করে সবার মাঝে দেখা যায় না। এই যখন ভাবছিল, ঠিক তখন মেসেঞ্জারে আবার টুং করে শব্দ হতেই ও আগ্রহ নিয়ে তাকায়। না, মীরা মেয়েটার মেসেজ না, নাফিসার মেসেজ। বিয়ে ঠিকঠাক? মাহিন হাসে, তারপর লিখে, না, পাত্র দেখবার ব্যবস্থা করলাম। তুমি ময়মনসিংহে চলে এসো, একসাথেই দেখলাম। পাত্রে আমি আগে দেখেছি, কিন্তু মীরা ময়মনসিংহ যাবে? আমেরিকার পাত্র দেখে বুঝি উতলা হয়ে গেল। নাফিসা লিখে। মাহিন টের পায় নাফিসার রাগ হচ্ছে। পুরনো অধিকার বুঝি কেউই ছাড়তে পারে না। ও তাড়াতাড়ি লিখে, না, ওই ছেলেকে নিয়ে নদী দেখতে আসবে। আমি বলেছিলাম একবেলা এখানে এসে ঘুরে যেতে, তুমি তো আর আসবে না। নাফিসা একটু চুপ থেকে লিখে, আমি এলে আর কি হবে, যখন সময় ছিল তখন তুমি চলে গেলে। এখানটায় একটা অস্বস্তি আছে মাহিনের। হঠাৎ একটা কথা মনে হতেই ও লিখে, আচ্ছা নাফিসা, কিছুদিন আগে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? নাফিসা মনে করতে না পেরে বলে, কি যেন বলেছিলে? মাহিন লিখে, বলেছিলাম জীবন কখনো যদি সুযোগ দেয় আমার কাছে ফিরে আসার, তুমি আসবে?
নাফিসা দীর্ঘশ্বাস ফেলে। সেটা কি আর কখনো আসবে? মাহিন এবার দ্রুত টাইপ করে। সুযোগ তো এসছে, ভালো করে ভেবে দেখো। মেয়েরা যেমন সুমনকে চায়, ঠিক তেমনি আমি তোমাকে চাই। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। যে যার পছন্দের মানুষকে খুব সহজেই পেয়ে যায়। তাই বলছিলাম, জীবন কিন্তু ঠিক একটা সুযোগ দিয়েছে, ভেবে দেখো কি করবে। নাফিসা স্তম্ভিত হয়ে মেসেজের দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা এভাবে তো ভেবে দেখেনি কখনো। হ্যাঁ, সুমন আজও পুরনো প্রেমিকা মীরার প্রতি দুর্বল, আর মাহিন আজও ওকে পেতে চায়। তাহলে বাধাটা কোথায়? কেমন দম বন্ধ হয়ে আসতে থাকে, মনের ভেতর ভীষণ একটা ঝড় ওঠে। হ্যাঁ, মাহিনের কথাটা সত্য, জীবন সত্যি একটা অদ্ভুত সুযোগ দিয়েছে বটে, যে যার নিজের প্রিয় মানুষের কাছে ফিরে গেল। কিন্তু সেটা কি এতই সহজ? বর্ষা শেষ হয়েছে। এখন ব্রহ্মপুত্র নদের উপর শুভ্র সাদা মেঘের ভেলা ভাসে আকাশে, আর রয়েছে নদীর দুপার জুড়ে নরম সাদা কাশফুল। বাতাস এলেই কেমন দুলতে থাকে। একটা রঙিন পালতোলা নৌকার সামনের দিকে মীরা ইহানকে নিয়ে বসেছিল। পেছনে মাহিন বসে বসে মাঝির সঙ্গে কি যেন গল্প করছিল। আজ দুপুরেই ওরা ময়মনসিং এসে পৌঁছেছে। একদম ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেঁষে রিসর্টটা। ওদের রুমে জানালা দিয়েই নদীটা দেখা যায়। ইস, না এলে ভীষণ ভুল হতো। ভাড়ার ব্যাপারে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাওয়া যায়নি। মাহিন বলেছে এই রিসোর্টের মালিক নাকি তার কাছে দাঁতের চিকিৎসা করান, সেই সুবাদে তার জন্য রিসোর্ট ভাড়া নাকি মওকুফ। কথাটা বিশ্বাস হয়নি। লোকটা বেশ মজার, একটু উদাস ভাব আছে। এই যে মীরার সঙ্গে অযথা গল্পের চেষ্টা না করে মাঝির সঙ্গে বসে বসে গল্প করছে, ভালো লাগে ব্যাপারটা। গায়ে পড়া মানুষ একদম পছন্দ না। একটু পর মাহিনের ডাকে পেছন ফিরে তাকায়। আপনারা চা খাবেন? দুপুরে ভাত খেয়ে বিশ্রাম নিয়ে বিকেলের একটু আগে ওরা নৌকায় উঠেছিল। চায়ের তেষ্টা পেয়েছে। মীরা গলা বাড়িয়ে বলে, মন্দ হয় না। মাহিন সঙ্গে করে নিয়ে আসা ফ্লাস্ক নিয়ে এবার ওদের কাছে এসে বসে। তারপর মীরাকে এক কাপ চা দিয়ে বলে, ইহান, চা খাবে তো আঙ্কেল? ইহান লাজুক গলায় বলে, হ্যাঁ আঙ্কেল। ইহান বেশ সহজভাবেই নিয়েছে মাহিনকে। প্রথমটাই মীরা ভয় পেয়েছিল, যদি ছেলে প্রশ্ন করে ওনাকে চেনে কি করে। মাহিন এবার নিজেও এক কাপ চা দেয়। তারপর ইহানের সঙ্গে গল্প জুড়ে দেয়। ও কি কি আঁকে সেসব খবর নেয়। মোবাইলে তুলে রাখা ওর আঁকা ছবিগুলো আগ্রহের সঙ্গে দেখে। কোনো ছবি আঁকা প্রতিযোগিতায় ছবি পাঠিয়েছে কিনা জানতে চায়। ইহান যখন না করে তখন মাহিন আফসোস করে বলে, তোমার আঁকা যে ছবিগুলো দেখলাম ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে একটা মেয়েকে নিয়ে যে একটা ছেলে সাইকেল চালাচ্ছে, ওটা। আমি তোমাকে হেল্প করব। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে তোমার একটা ছবি সাবমিট করতে পারো। আমার মনে হয় তুমি ঠিকই পুরস্কার জিতবে। ইহানের চোখে মুখে ইহানের চোখ মুখ স্পষ্টতই উজ্জ্বল হয়ে ওঠে। মীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ভাবে, এমন করে ছোট ছোট বিষয়গুলো নিয়ে কেউ একজন স্বপ্ন দেখাতে পারত যদি। সন্ধ্যার আগে আগে ওরা রিসর্ট থেকে নেমে আসে। নিচে বাচ্চাদের প্লে গ্রাউন্ড, বসার ব্যবস্থা আছে। ওরা একটু নাস্তা করে। ইহান অনুমতি নেবার গলায় বলে, আম্মু আমি একটু ওদিকটায় যাই, অনেক বাচ্চারাই খেলছে। মীরা সম্মতিসূচক মাথা নেড়ে বলে, সাবধানে খেলো, ব্যথা পেও না কিন্তু। ইহান চলে যেতেই মাহিন হেসে বলে, ব্যথা পেয়ে পেয়েই শক্ত হবে, ভয় পাবেন না। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জীবনে এত এত ব্যথা পেয়েছি যে এখন আর নতুন করে ব্যথা পেতে ভালো লাগে না। আবহাওয়াটা গম্ভীর হয়ে যেতেই মাহিন কৌতুকের গলায় বলে, আচ্ছা, পাত্র কেমন দেখলেন সেটা তো বললেন না? মীরা স্বাভাবিক হয় এবার, হাসি মুখে বলে, পাত্র তো দেখতে শুনতে কোনো খুঁত নেই। তা রান্নাবান্না জানেন, গান গাইতে পারেন? মাহিন হো হো করে হাসে, তারপর বলে, মজা করে বললেও এখন কিন্তু এসব জিজ্ঞেস করার দিন এসছে। গান না পারলেও রান্নাবান্না পারে। বিদেশ বিভুঁইয়ে থাকা মানুষ আমি, তাই ঘর গৃহস্থলের কাজ সবই জানে। আমাকে বিয়ে করলে আপনি ঠকবেন না। মীরা স্থির দৃষ্টিতে তাকায়। আপনি কি সবকিছু এমন ঠকা না ঠকা দিয়ে বিচার করেন? মাহিন থমকায়, তারপর নিচের ঠোঁট কামড়ে বলে, সবসময় না হলেও ব্যাপারটা মাথায় থাকে। এই ধরুন, আমি যখন আমেরিকা গেলাম তখন ভাবলাম যার সঙ্গে প্রেম করি তাকে বিয়ে করে লাভ নেই। তখন তাকে ঠকিয়ে তৃণার সঙ্গে চলে গেলাম আমেরিকা। কিন্তু দেখুন, শেষ পর্যন্ত আমিই ঠকলাম। এক একটা মানুষকে এক এক স্বভাব। আমার মনে হয় এজন্য আমাকে সারা জীবন পস্তাতে হবে। মীরা ওর সহজ সরল স্বীকারোক্তিতে মুগ্ধ হয়। তারপর একটু ভেবে বলে, আচ্ছা, আপনি বললেন আপনি একজনকে ভালোবাসতেন, তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করে আমেরিকা চলে যান।
আপনি কি সেই মানুষটার কাছে ক্ষমা চেয়েছেন? মাহিন এবার ওর চোখের দিকে তাকিয়ে বলে, আপনি বুঝি খুব পিউরিটান টাইপের মানুষ। হ্যাঁ, ক্ষমা চেয়েছে, তবে সেটা অবেলায়। এখন অবশ্য একটা দায় মেটাবার সুযোগ এসছে। আপনি যদি সাহায্য করেন তাহলে ব্যাপারটা সহজ হয়। মীরা ভ্রুকুচকে বলে, আপনার প্রাক্তন প্রেমিকার সঙ্গে আমার কি সম্পর্ক? মাহিন রহস্যময়ী হাসি হেসে বলে, আচ্ছা, গভীর সম্পর্ক আছে। আচ্ছা, আপনি তো একটা ছেলেকে ভালোবাসতেন, আপনিও তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করেছিলেন। অবশ্য সেখানে আপনার কোনো দোষ ছিল না, আপনি বাধ্য ছিলেন। সুমন তখন ছাত্র, বিয়ে করে দায়িত্ব নেবার সামর্থ্য নেই। মীরা স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে? ইনি সুমনের কথা জানলো কি করে? মীরা চাপা গলায় বলে, আপনাকে কে বললো এইসব কথা? মাহিন অনুত্তেজিত গলায় বলে, যিনি বলেছেন তার পরিচয় শুনলে আপনি আরো বেশি চমকে যাবেন। মাথা ঠান্ডা করে বসুন। মীরার এখন কেমন টেনশন লাগছে। এমন হুট করে এই অচেনা জায়গায় অচেনা মানুষের আমন্ত্রণে চলে আসা উচিত হয়নি। অবশ্য ওয়াকার ভাই বলেছিলেন ইনি ওনার চাচাতো ভাই, কিন্তু তবুও মানুষকে যে আজকাল চট করে বিশ্বাস করা যায় না। মীরা গম্ভীর মুখে বলে, আমার মাথা ঠান্ডাই আছে, আপনি বলুন কে বলেছে এইসব কথা? মাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যে মেয়েটাকে আমি ঠকিয়েছি, আমেরিকা চলে গেলাম, সে মেয়েটা। ওর নাম নাফিসা। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? নাফিসা হলো সুমনের বউ। কোথাও যেন ভূমিকম্প হচ্ছে। মীরা টের পায় ওর মাথা ঘোরাচ্ছে। এই লোক কি আজগুবি সব কথা বলছে। মীরা লম্বা একটা নিঃশ্বাস নেয়, তারপর টেনে টেনে বলে, আপনি কি বললেন সুমনের বউ নাফিসা আপনার সেই ফেলে যাওয়া প্রেমিকা ছিল? এ যে অসম্ভব। মলিন হাসে, পৃথিবীটা ভীষণ রহস্যময়, এমন কাকতালীয় ঘটনা ঘটে। আপনি এবং আমরা দুজনে আমাদের তরুণ বয়সের প্রেমের মুখোমুখি। মীরা স্তব্ধ হয়ে বসে থাকে। সুমন কি এসব জানে? নিশ্চয় এখনো জানে না। জানলে ওকে বলতো। ও জিজ্ঞাসু গলায় বলে, সুমন জানে ব্যাপারটা? মাহিন মাথা নাড়ে, সম্ভবত না। আপনার ছবিটা কৌতূহলবশত নাফিসা দেখতে চেয়েছিল, আর সেখানে গোলমাল বেঁধে গেল। ওর কাছে আপনার সম্পর্কে সব জানলাম। আপনাকে কাছে থেকে দেখার ভীষণ কৌতূহল ছিল। মীরার তখনও ঘোর কাটেনি। একটু সামলে নিয়ে বলে, আপনি সব জানার পরেও কেন এগুলেন? মাহিন কপাল কুঁচকে বলে, এগোতাম না, একটা দারুণ ভাবনা মাথায় আসে। আচ্ছা, আপনি সুমনকে ভালোবাসতেন আর আমি নাফিসাকে। আমরা দুজনে আমাদের পুরনো ভালোবাসা ফিরে পেতে চাই। ধরুন আমি নাফিসাকে বিয়ে করলাম আর আপনি সুমনকে বিয়ে করে নিলেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। এই পৃথিবীতে মানুষ নানা জাগতিক জটিল পরিস্থিতির কারণে তাদের প্রিয় মানুষকে ছেড়ে অন্য মানুষকে বিয়ে করতে হয়। এরপর সারা জীবন একটা আফসোস বয়েই বেড়ায়। তারা ভাবে জীবন যদি একটা সুযোগ দিত আগের মানুষটার কাছে ফিরে যেতে। আমাদের ক্ষেত্রে জীবন কিন্তু আমাদের সুযোগ দিল। আমরা কি ফিরে যেতে পারি না আমাদের পছন্দের মানুষের কাছে? মীরা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর বিস্মিত গলায় বলে, এমন অদ্ভুত একটা চিন্তা আপনার মাথায় এলো? আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে বলছেন ভালো, আর কাউকে ভুলেও এই কথাটা বলতে যাবেন না। মাহিন থমকায়, তারপর নিচু গলায় বলে, কিন্তু আমি যে বলে ফেলেছি একজনকে। মীরা কপাল কুঁচকে বলে, কাকে? মাহিন একটা নিঃশ্বাস নিয়ে বলে, নাফিসাকে বলেছে ও যদি আমাকে বিয়ে করতে রাজি হয় আপনার পথটা পরিষ্কার হয়েছে। মীরা চোখা গলায় বলে, তা নাফিসা কি বলল? মাহিন মাথা নেড়ে বলে, এখনো উত্তর পায়নি, হয়তো দ্বিধায় আছে। আমার ধারণা ও রাজি হবে। মীরা কঠিন গলায় বলে, আমি কখনোই আমার অন্যায় হতে দেব না। সুমনের সুখের সংসার ভেঙে ওকে কখনোই আমি পেতে চাইনি, আর সেটা হতেও দেব না। মাহিন চেয়ে থাকে, তারপর হেসে বলে, আপনি খুব বিশুদ্ধ মানুষ, তেমন করে বলতে পারলেন। কিন্তু আমি তো বিশুদ্ধ মানুষ না। তাই নাফিসা যদি রাজি হয় সেক্ষেত্রে আমি হয়তো ওকে বিয়ে করব, আর সুমন তখন একা হয়ে যাবে। একটা সময় আপনি হয়তো ওকে বাঁচানোর জন্য বিয়ে করবেন। একদিক দিয়ে আমি আপনার উপকারই করার চেষ্টা করছি। ভেবে দেখবেন ব্যাপারটা। মীরা উঠে দাঁড়ায়, আমার ভাবার কিছুই নেই। আপনি একজন অসৎ মানুষ। আমি কাল সকালে এখান থেকে চলে যাব, আর হ্যাঁ, রিসোর্টের যা ভাড়া সেটা পুরোটাই আমি দিয়ে যাব। মীরা আর দাঁড়ায় না, ইহানকে ডেকে নিয়ে দোতলায় ওদের রুমে চলে যায়। যদিও ইহান আসতে চাচ্ছিল না। মীরা রুমে এসে জানালার সামনে দাঁড়ায়। চাঁদের আলোয় ব্রহ্মপুত্র নদের পানি মাঝে মাঝে ঝিকমিক করছে। মীরা সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে,
সুমন ওর জীবনে এমন নদীর পানির চিকমি কালোর মতো, যেটা দূর থেকেই দেখা ভালো। মাহিন লোকটা যে সেই চিকমি কালো পাবার আশায় উল্টো সব ডুবিয়ে দেবার অদ্ভুত চিন্তা করছে। না, কাল সকালেই ফিরে গিয়ে সুমনকে ধরতে হবে, ওকে সব খুলে বলতে হবে। ওর সংসার যে ভাঙার পথে। সুমন স্তম্ভিত হয়ে মীরার মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছে এসব? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সুমন আবার জিজ্ঞেস করে, তুই বলছিস তোর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই লোক নাফিসার প্রাক্তন? গতকালই মীরা এসেছে, এসেই সুমনকে ফোন দিয়েছিল, তাও কাল সময় দিতে পারেনি। আজ সকালে সেই ব্যাংকের সামনে অসৎ কাজটার নিচে ওরা দাঁড়িয়ে কথা বলছিল। মীরা মাথা নাড়ে। হ্যাঁ, কিন্তু তুই মাহিনের কথা জানতি না? সুমন নাসূচক মাথা নাড়ে। মীরার আফসোস হয়, শুধু শুধু এসব অজানা কথা সুমনের জানতে হলো। মীরা হতাশ গলায় বলে, শুধু তাই না, মাহিন নাকি নাফিসাকে বিয়ে করার কথা বলেছে, তাতে করে তুই আমাকে পেয়ে যাবি। মাহিনের কথা মতে এটা নাকি একটা চমৎকার সমাধান। তুই প্লিজ তোর বউ নাফিসাকে আটকা। কে ভীষণ ভুল বোঝানো হচ্ছে। তোর ছোট ছোট দুটো বাচ্চা আছে, স্বার্থপরের মতো নিজের সুখটাই দেখতে তো হয় না। আমাদের একটা সময় তীব্র ভালো লাগা ছিল, কিন্তু নিয়তি আমাদের আলাদা করেছে। নতুন মানুষ এসেছে, একটা সময় তারাই আপন হয়ে উঠেছে। বাচ্চাদের ভেতর মায়ার শেকড় গেড়েছে। এতই কি সহজ এমন একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে পুরনো সম্পর্কে ফিরে যাওয়া? তোর কি মনে হয়? সুমন বিষণ্ণ হাসে। মীরা, তুই ঠিক আমার মতোই ভাবিস, তাই বুঝি তোর সঙ্গে আমার ভাব হয়েছিল। তুই যেমনটা বললি আমিও ঠিক তেমনটাই ভাবি। আমার কাছে এখন সন্তানদের ভালোমন্দ সবার আগে, ওদের সুখটাই আমার সুখ। আমি নাফিসাকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই ওই ভদ্রলোকের মতো এত পাগল না। বাস্তব বুদ্ধি ওর নিশ্চয়ই আছে। তুই বলে ভালো করেছিস। মীরা মাথা নাড়ে, আকুল গলায় বলে, আমি তোকে অসুখী দেখতে পারবো না সুমন। আশা করি এমন কিছুই হবে না। সুমন সেদিন বাসায় ফেরার পথে ভাবে ইদানিং নাফিসাকে আনমনা লাগে। সারাক্ষণ কি নিয়ে যেন খুব চিন্তা করে। সেদিন রাতে নাফিসা হঠাৎ করেই বলে, সুমন, একটা জরুরি কাজে আমাকে কাল ময়মনসিংহ যেতে হবে, তুমি একটু বাসায় থেকো, ওদের দুজনকে দেখে রেখো। সুমন টের পায় ওর বুকের ভেতর ড্রাম পেটাচ্ছে। নিজেকে সামলে নিয়ে বলে, হঠাৎ ময়মনসিংহ? নাফিসা গম্ভীর মুখে বলে, বললাম তো কাজ আছে, আমি সকালে গিয়ে বিকেলে ফিরে আসবো। সুমন থমকায়। ওকে আগ বাড়িয়ে মাহিনের কথা তুলবে? না থাক, দেখা যাক নাফিসা কি করে। সুমন একটু চুপ থেকে বলে, আমি কি একটা গাড়ি ঠিক করে দিব? নাফিসা ক্লান্ত গলায় বলে, আচ্ছা দিও। সেদিন রাতে সুমনের ঘুম আসে না। হঠাৎ করেই নাফিসাকে হারানোর ভয় তীব্র হয়ে ওঠে। তুর্য, জুই, ওদের কথা ভেবে বুকটা হাহাকার করে ওঠে। নাফিসা কি সত্যি ওর সেই পুরনো ভালো লাগার মানুষ মাহিনের কাছে ফিরে যাচ্ছে? সকালবেলা সাধারণত মাহিন চেম্বারে বসে না, বিকেল থেকে রাত অবধি রোগী দেখে। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠেই চেম্বারে চলে এসেছে। নাফিসা নাকি ময়মনসিং আসছে, কি যেন জরুরি কথা আছে ওর সঙ্গে। ভাবনার এই পর্যায়ে চেম্বারের দরজায় টোকা পড়ে। মাহিন উঠে গিয়ে দরজা খুলতেই দেখে নাফিসা দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাত জাগার ক্লান্তি। ভেতরে এসো। মাহিন নরম গলায় বলে। নাফিসা চেম্বারে ঢুকে চেয়ারে বসে। মাহিন নিজের চেয়ারে বসতে বসতে বলে, নাস্তা আরে? নাফিসা মুখ খুলে, আমি নাস্তা করে এসেছি, চা দিতে বলো কাউকে। মাহিন এবার বাইরে বেরিয়ে কাউকে চা আনতে বলে। নাফিসা পুরো চেম্বারে চোখ বুলায়। সুন্দর করে চেম্বার সাজিয়েছে মাহিন। দেখতে দেখতে এক কোণে রাখা ছোট্ট একটা মেয়ের ছবির দিকে চোখ পড়তেও তাকিয়ে থাকে। মাহিনের মেয়ে ন্যান্সি। মাহিন ফিরতেও জিজ্ঞাসা গলায় বলে, তোমার মেয়ে বুঝি? খুব সুন্দর হয়েছে তো দেখতে। মাহিন মৃদু হেসে বলে, হ্যাঁ, ওর জন্যই বেঁচে থাকা। আচ্ছা, এবার বলো তো, এমন হুট করে একা একা চলে এলে যে? বাসা কেউ কিছু মনে করবে না তো? নাফিসা স্থির চোখে তাকায়। ব্যাপারটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে কেউ কিছু মনে করলো কি না করলো তাতে কিছুই যায় আসে না। গতকালের আগের দিন তুমি যখন মীরা আসার কথা বললে তখনই মনে হয়েছে আমার আসা দরকার। মাহিন মাথা নেড়ে বলে, মীরাকে আমি সব খুলে বলেছি। তোমাকে বিয়ে করেছে ওর কপাল খুলে যাবে সেটাও, কিন্তু বোকা মেয়েটা কিছুতেই রাজি হলো না। বলল ও কিছুতেই সুমনের সংসার ভেঙে যেতে দেবে না। ভাবো, মানুষ এমন বোকা হয়। এরপর মীরার কথাগুলো খুলে বলতেই নাফিসা স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। মীরা এমনটা বলেছে? হঠাৎ করেই একটা অনুশোচনা ঘিরে ধরে ওকে। মিছিমিছি এই অসহায় মেয়েটাকে নিয়ে সুমনকে কত কত কথা শুনিয়েছে। নাফিসা গম্ভীর মুখে বলে,
হ্যাঁ, সবাই তোমার মতো এত লাভ ক্ষতি হিসেব করে জীবন চালায় না। এসবের বাইরে মানবিক মূল্যবোধ বলে একটা কথা আছে, সেটা অনেকের কাছে ভীষণ দাম, আমার কাছেও। আমি তোমাকে আজ এই কথাটাই বলতে এসেছিলাম। তুমি আমাকে যে লোভ দেখিয়েছ সেটা একটা লেনদেনের মতো। হে কটা দিন আমি ভেবেছি, তুমি আমার দিকটা ভেবেই দেখোনি। আমার দুটো বাচ্চা আছে, তুমি ওদের বাবা হারা করার পায়তারা করেছিলে। আচ্ছা, তোমার কাছ থেকে তোমার মেয়ে ন্যান্সিকে কেউ আলাদা করতে চাইলে তুমি কি মেনে নিতে? মাহিন মাথা নাড়ে। না, মেনে নিতাম না। নাফিসা হেসে বলে, তুমি সারা জীবন এমন স্বার্থপর রয়ে গেলে, যখন যেভাবে তোমার ভালো হয় সেভাবেই ভেবে গেলে, কিন্তু কাছে যারা আছে তাদের কথা ভাবলে না। মীরা ঠিক বলেছে, তোমার সঙ্গে আমার একটা সময় ভালো লাগা ছিল, তারপর আমরা দুজনেই নতুন নতুন মানুষের সঙ্গে দীর্ঘ একটা সময় কাটিয়েছি। ধীরে ধীরে আমাদের শিকড় বিস্তৃত হয়েছে। এখন ইচ্ছে করলে সেই শিকড় উপড়ে ফেলা যায় না, তাতে গাছটাই মরে যাবে। তাই আজকে আমি তোমাকে মীরার মতো এটাই বলতে এসেছি, জীবন আমাকে একটা সুযোগ দিলেও আমি আমার সংসার ছেড়ে তোমার কাছে ফিরে আসতে চাই না। তুমি মীরাকে বিয়ে করো, তাহলে তুমি সুখী হবে। মাহিন চেয়ে থাকে। ধীরে ধীরে ওর মুখে হাসি ফুটে ওঠে। এর মধ্যে চা আসে। মাহিন যত্ন করে কাপটা ওর দিকে বাড়িয়ে দিয়ে নিজেও নেয়। নাফিসা চায়ের কাপ ধরে চুপ করে বসে থাকে। মাহিন চায়ের চুমুক দিতে দিতে বলে, তোমার কথাগুলো শুনে সত্যিই শান্তি পেলাম। মীরাও ঠিক এই কথাই বলেছে। আমি শুধু নিজের লাভটুকু দেখছিলাম, কিন্তু কাল রাতে এমন একটা ঘটনা ঘটেছে যে এখন আমিও তোমাদের মতই বলতে চাচ্ছি, আমার আর কাউকে বিয়ে করা সম্ভব না। নাফিসা চমকে তাকায়, রুকুজকে বলে, কি হয়েছে মাহিন? মাহিন লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, কাল রাতে ন্যান্সি ফোন করেছিল, কান্না করে বলল, বাবা তুমি এখনই চলে আসো। জিজ্ঞেস করলাম কি হয়েছে, ও যা বলল তাতে আমি স্তম্ভিত। নাফিসা চিন্তিত গলায় বলে, কি হয়েছে? ওর মা আরেকটা বিয়ে করে ফেলেছে আর সেখানেই ওকে নিয়ে ঝামেলা হচ্ছে। মাহিন মাথা নাড়ে। হুম, ট্রিনা অসুস্থ। কি অসুখ জিজ্ঞেস করতে ট্রিনা স্ক্রিনে এসে হাওমাও করে কাঁদল। বলল ব্রেস্ট ক্যান্সার, প্রাথমিক পর্যায়ে আছে। বারবার করে ক্ষমা চাইল। বলল আমার সঙ্গে অন্যায়ের কারণেই নাকি ওর এমন মরণ ব্যাধি হয়েছে, আমি যেন ক্ষমা করে দিই আর ন্যান্সিকে যেন নিজের কাছে নিয়ে রাখি। তাই আমাকে আমেরিকা ফিরে যেতে হচ্ছে। এই অবস্থায় তুমি ফিরে আসতে চাইলে আমি গ্রহণ করতে পারতাম না। তুমি মীরা দুজনে ঠিক বলেছ। সংসারে জড়িয়ে পড়ার পর তার আনাচে কানাচে এতটা মায়ের উপাদান ছড়িয়ে ছিটে থাকে যে চাইলেই তাকে অগ্রাহ্য করা যায় না। আমাদের ফিরে আসে ভালোবাসা সে পুরনো সময়ে ছবি হয়ে বন্দী হয়ে থাকে, তাতে মাঝে মাঝে বাতাস এসে দুলিয়ে দিয়েছে, কিন্তু কখনোই সে বন্দির ছবি মুক্তি পায় না। নাফিসা, আমি তোমার কাছে কৃতজ্ঞ, মীরার কাছেও। যাওয়ার আগে ওনার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তোমরা ভালো থেকো। নাফিসা অবাক বিস্ময়ে ওর কথাগুলো শুনছিল। কি বিচিত্র এই জীবন, কত কত ঘটনা ঘটে। মাহিন আবার ওর প্রিয় পরিবারের কাছে ফিরে যাচ্ছে, যেখানে দিন শেষে সবাই ফিরতে চায়। নাফিসা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, তুমিও ভালো থেকো, দোয়া করি তোর না ভালো হয়ে উঠুক। তুমি কবে যাবে? মাহিন নিচের ঠোঁট কামড়ে বলে, আগামী সপ্তাহে। নাফিসা টের পায় এখন খারাপ লাগছে। মানুষের চলে যাওয়া সারা জীবন ওকে কষ্ট দিয়ে এসেছে। মাহিন ওকে এ নিয়ে দ্বিতীয়বার ছেড়ে গেল। এবার অবশ্য নিজেই ছেড়ে যাওয়ার কথা বলতে এসেছিল। নাফিসা অস্ফুটে বলে, বোটানিক্যাল গার্ডেনটা 2টোর সময় খোলে, তাই না? মাহিন তাকায়, তারপর বলে, তুমি আমার সঙ্গে 1 ঘন্টা একটু বসবে সেই রেন্ট্রি গাছটার নিচে? নাফিসা টের পায় চোখ ভিজে উঠতে যাচ্ছে। শরতের বিকেলে আজ তেমন একটা গরম নেই। বোটানিক্যাল গার্ডেনের ভেতর সবুজ গাছের ছায়া। এবার বর্ষার গাছগুলো আরো বেশি করে সবুজ হয়েছে। নদী থেকে ঠান্ডা একটা বাতাস আসছে। ওরা দুজন চুপচাপ বসে থাকে। মনের ভেতর দুজনের একই খেলা খেলে। পুরনো অতীত থেকে একটা উদাস বাতাস এসে মনের ঘুলঘুলিতে অযথা মায়ার অনুরণন তোলে। মীরা জানালার পাশে দাঁড়িয়েছিল। ডিসেম্বর মাস চলে এলো। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল ও এখানে এসেছে। আর এই একটা বছরে কত কত ঘটনাই না ঘটলো। মিছি মিছি মনে ঝড় তুলল। মাহির 1.5 মাস আগে আমেরিকা চলে গিয়েছে। যাবার আগে একবার ফোন করেছিল। নিজের অদ্ভুত ব্যবহারের জন্য ক্ষমা চাইল। মীরা হেসে বলেছিল, আপনি যা করেছেন সেটা হয়তো সব মানুষই মনে মনে চায়, কিন্তু জানেন তো, মানুষ আসলে সত্যিকারের অর্থে সেটা পেতে চায় না।
কারণ সেটা পেতে হলে এত এত সম্পর্কের কাটা ছেঁড়া করতে হয় যে তাতে শুধু অযথা রক্তক্ষরণ হয়, সুখ হয় না। তাই মানুষ মনে মনে সেই ফেলে আসা ভালোবাসার জন্য গোপনে দুঃখ করতে ভালোবাসে। সংসারে তো অশান্তি হয়ই, তখন তার একমাত্র জায়গা সেই পুরনো অকৃত্রিম ভালোবাসা। আসলে ওই সময়টাতে মানুষের দায়িত্ব পালনের কোনো হ্যাঁ মানে প্যারা থাকে না, ফলে সম্পর্কটা হয় অকৃত্রিম। কিন্তু যেই সংসারে পা রাখলেন তখন নানা চাহিদা এসে সামনে দাঁড়ায়, অনেক অনেক দায়িত্বের বোঝা এসে পড়ে, ঠিকঠাক সামলে নিতে না পারলে হাঁসফাঁস অবস্থা। যাই হোক, আপনি ফিরে যাচ্ছেন খুব ভালো লাগছে, বিশেষ করে আপনার মেয়েটার কথা ভেবে আরো ভালো লাগছে। আর আপনার স্ত্রী নিশ্চয়ই ভালো হয়ে যাবে। একবার দেশে এসে ওদের নিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরে বেড়াবেন। আপনার জীবন সুন্দর হোক। সবার জীবন সুন্দর হোক, মীরা মনে মনে ভাবে। একটা ফোন আসে, চেয়ে দেখে সুমনের ফোন। রাত 10টা বাজে। এই সময় তো ও বাসায় থাকে, ফোন দেওয়ার কথা না। দ্রুত হাতে ফোন ধরতেই ওপাশ থেকে সুমন বলে। একটু নিচে নামবি? মীরা ভ্রুকুচকে বলে। সুমন, ঠিক আছিস তো? দাঁড়া, আমি নামছি। মীরা দ্রুত একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে নিচে নামে, আর অবাক হয়ে দেখে সুমন একটা ঝকঝকে নতুন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। মীরা অবাক গলায় বলে, ওমা, এটা কার সাইকেল? সুমন হেসে বলে, তুর্য সাইকেল চালাবে, গতকালই কিনে দিয়েছি। কিন্তু নতুন সাইকেল তো, তাই এখনো গিয়ারগুলো মসৃণ না, একটু চালাতে হবে কটা দিন। মীরা তাকিয়ে থাকে। সুমনকে এখন সেই তরুণ বয়সের ছোট্ট একটা ছেলের মতো লাগছে, সে পুরনো সময়। এখনই বুঝি ও সাইকেলে চড়ে বসবে। মীরা হেসে বলে, এটাই বলতে এসেছিস বুঝি? সুমন বোকার মতো হাসে, তারপর বলে, সাইকেলে চড়বি মীরা? ইদানিং সুমন প্রায়ই কারণ ছাড়া ওর কাছে আসে। বুঝতে পারে ওর মনের ভেতর একটা কষ্ট ঘুরপাক খায়। ভেবেছিল ও মাহিনকে বিয়ে করে নিলে ওর দুঃখ শেষ হবে, কিন্তু মাহিনও তার সংসারে ফিরে গেল, নাফিসাও। সবাই সবার প্রিয় গৃহকোণ ফিরে পেয়েছে, শুধুমাত্র ও একলা পড়ে রইল। তাই বুঝি ওর মন খারাপ হয়। বোকা ছেলে। মীরা টের পায় বুকের ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে। ভীষণ ইচ্ছে করছে সুমনকে বলতে, হ্যাঁ তো, কিন্তু বলা হয় না। ও নরম গলায় বলে, সুমন, বাসায় যা, এভাবে আর আসিস না, নাফিসা জানলে কষ্ট পাবে। দেখলি তো শেষ পর্যন্ত মানুষ তার নিজের ঘরেই ফিরে যায়। তাই শুধু শুধু অশান্তি ডেকে আনিস না। আর একটা খবর আছে, তোকে অবশ্য 2-1 দিনের মধ্যেই জানাতাম। সুমন আগ্রহের গলায় বলে। কি খবর? মীরা লম্বা করে একটা নিঃশ্বাস নেয়, তারপর বলে, ইহানের বাবার বন্ধু ওয়াকার ভাই আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছেন ওনার ওখানেই। আমি তো অ্যাকাউন্টিং থেকে পাশ করেছিলাম, ওদের বিশ্বস্ত একজন লোক লাগতো। আমি বলেছি আগামী মে বা জুন মাস থেকে ইহানের এসএসসি শেষ হলেই আমি জয়েন করব। ইহানকেও ঢাকার একটা কলেজে ভর্তি করে দেব। বেতন যা দেবে তা দিয়ে আমাদের বাসা ভাড়ার খাওয়া খরচ হয়ে যাবে। আর বাকি খরচ সঞ্চয়পত্র থেকে মিটিয়েও হাতে অনেক টাকা থাকবে। তাই অর্থকরী দিক থেকে আপাতত মুক্তি। সেই সাথে তোকেও মুক্তি দিয়ে গেলাম। এখানে থাকলেই 2 দিন পর পর তোর সংসারে অশান্তি হবে, কিন্তু আমি তো তা চাই না কখনো। তুই ভালো থাকলেই যে আমি খুশি। আচ্ছা, আজ কি খুব কুয়াশা পড়েছে? না হলে চোখের পাতা কেন ভিজে উঠছে? সুমন নিজের ঠোঁট কামড়ে ধরে, কেন যেন কান্না পাচ্ছে। মীরা যা বলেছে ঠিক বলেছে, কিন্তু কেন যেন মেনে নিতে আজ ভীষণ কষ্ট হচ্ছে। নিজেকে সামলে নিয়ে বলে, আচ্ছা তুই যা, ভালো বুঝিস, কিন্তু একটা কথা মনে রাখিস, কখনো বিপদে পড়লে নিজেকে একা ভাবিস না। আমি তোর পাশে এসে দাঁড়াবো, কথা দে আমাকে জানাবি সব। মীরা হাসে। আচ্ছা যা, কথা দিলাম। এখন মুখটা হাসি হাসি কর। সুমন হাসার চেষ্টা করে। মীরা ধমক দিয়ে বলে, টোল ফেলে হাস। তুই যখন মন খুলে হাসিস তখন তোর গালে টোল পড়ে। সুমন অদ্ভুত গলায় বলে, তাহলে শেষ একটাবারের জন্য আমার সাইকেলে চড়, চাদর দিয়ে মুখ ঢেকে বসে পড়, কেউ বুঝবে না। মীরা হাসে। তুই এখনো ছোটই রয়ে গেলি, বাসায় যা, রাত বাড়ছে। সুমন আহত চোখে তাকায়, তারপর মাথা নেড়ে সাইকেল ঘুরিয়ে উঠে প্যাডেল দিতেই পেছন থেকে মীরা ডাকে, দাঁড়া একটু। সুমন পেছন ঘুরে দেখে মীরা গায়ে চাদর দিয়ে মুখ ঢেকে নিয়েছে। কাছে এসে বলে, তুই কি আগের মতোই সাইকেল চালাতে পারিস, না ভুলে গেছিস? দেখিস এই বুড়ো বয়সে আবার ফেলে দিয়ে হাত পা ভাঙিস না আমার। সুমন টের পায় একটা পুরনো সুখের বাতাস ওর বুকের অলিন্দ নিলয়ে পরম মায়ায় হাত বুলিয়ে দিচ্ছে। অনেক দিনের জমে থাকা কষ্ট যেন মুক্তি পায়। ডিসেম্বরের শীতের রাতে আজ ঘন সাদা কুয়াশা পড়েছে, আর সেই সাদা কুয়াশার চাদর গায়ে দুজন বিশুদ্ধ মানুষ কিছুক্ষণের জন্য সুদূর অতীতের একটা দারুণ সময়ে ফিরে যায়।
সমাপ্ত।